শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবো কোনোভাবেই আত্মহত্যা, সহিংসতা বা অপরাধকে সমর্থন বা উৎসাহিত করে না। আজকের গল্পে নারী পুরুষ সহ সকল মানুষের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখা হয়েছে। আমাদের উদ্দেশ্য কখনোই কোনো ব্যক্তি, লিঙ্গ বা সম্প্রদায়কে অসম্মান করা নয়। শ্রোতাদের কাছে অনুরোধ, এই গল্পটিকে শুধুমাত্র একটি সৃষ্টিশীল উপস্থাপনা হিসেবে গ্রহণ করুন। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অমৃতা কোনারের লেখা ছায়াবুহ। অমৃতা কোনারের জন্ম 27 জুন 1992 সালে। ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বর্তমানে তিনি একটি সরকার পোষিত স্কুলের শিক্ষিকা। 2018 সাল থেকে বই পাড়ায় প্রবেশ বিভিন্ন সংকলনের মাধ্যমে। ফিকশনের পাশাপাশি তাঁর নন ফিকশন বইও পাঠক মহলে বেশ সমাদৃত। বিভিন্ন নামকরা পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা গল্প। কয়েকটি প্রকাশিত একক বই ভারতের মহিলা গুপ্তচর 1 এবং 2, বাস্তবের গোয়েন্দারা, মায়া জাতক, মিথ্যে হলেও সত্যি প্রভৃতি। আজকের গল্প অমৃতা কোনারের লেখা গোয়েন্দা গল্প ছায়াবুহ। গল্পের কথক অর্পণ। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার ইন্দ্রজিতের ভূমিকায় বাসু, সহকারী সুমিত, অরিজিৎ। অন্যান্য ভূমিকায় অপরূপা, মহুয়া, দেবারতী, উজ্জ্বল, অমরজিৎ, উষসী, বিশ্বজিৎ, সৌমিক পোদ্দার, সোহম, রাজীব, তমজিৎ, সৌরদীপ, মহুল, পারমিতা, আত্রেয়, তাপস, মৌসুমী, সোমক, অভিপ্সা, সায়ন, সুদীপ্ত রায়, তানিয়া, সৌমিক ব্যানার্জি, কল্পলাল, সুনন্দা, সুদীপ্ত ঘোষ, অর্ণব ও শুভদা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অমৃতা কোনারের লেখা ছায়াবুহ। হ্যাঁ রে, বল। গাড়ি থেকে নেমে ফোনটা রিসিভ করলো শ্রীনন্দা। বড় রাস্তা থেকে বেঁকে এই মাঝারি মাপের রাস্তায় এসেই থামতে হয় ক্যাবগুলোকে। আসলে শ্রীনন্দার বাড়ির গলিটা বড্ড সরু, 2 চাকা ছাড়া সে গলিতে অন্য গাড়ি চট করে ঢুকতে চায় না। পৌঁছে গেছিস তো? ওপাশ থেকে কুহিলি জানতে চাইল। না রে, জাস্ট গাড়ি থেকে নামলাম তো, বাড়ির দিকেই যাচ্ছি। উজ্জ্বল আলোর এলাকা ছেড়ে বাড়ির গলিতে ঢুকলো শ্রীনন্দা। কুহিলি অপরাধীর ভঙ্গিতে বলল, ইস, হই হুল্লোড় করতে করতে এত দেরি হয়ে গেল। এখন তো রাত 1:45 বাজে। কাকু বকাবকি করবেন না তো? আরে নো ডিয়ার, আজ নো বকাবকি। আর আমি বলেই গেছিলাম যে বাড়ি আসতে রাত হবে। তাছাড়া পরের সপ্তাহ থেকে তো আমরা জানি না কোথায় তুমি হয়ে যাব। আজকে তোর বাড়িতে এই লাস্ট গেট টুগেদারের পার্টিটা না হলে যে খুব খারাপ লাগতো, সেটা বাড়িতেও বোঝে। কথা বলতে বলতে থেমে গেল শ্রীনন্দা। গলির মধ্যে কেউ ভারী অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। রাস্তার ঠিক মধ্যিখানে দুদিকে পা ফাঁক করে রয়েছে সে। এর ফলে শ্রীনন্দাকে হয় খুব ডান দিক ঘেঁষে নয়তো বাঁ দিক ঘেঁষে পার করতে হবে জায়গাটা। একটা হুডের কালো জ্যাকেট পরে মাথার হুডটা তুলে রেখেছিল বলে লোকটার মুখ দেখা যাচ্ছিল না। তার হাত দুটো জ্যাকেটের পকেটে ঢোকানো ছিল। ফোনটা কানে লাগানো অবস্থাতেই বিরক্ত হয়ে বলল শ্রীনন্দা, রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? সরে দাঁড়ান, লোকে যাবে কি করে? কি হলো রে? আরে একটা উটকো লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, এই গরমে হুডের জ্যাকেট গায়ে আবার। পাগল টাগল হতে পারে, তুই পাশ কাটিয়ে বেরিয়ে যা, ঘাটাতে যাস না। কোহিলির কথায় সায় দিয়ে ডান দিক ঘেঁষে এগিয়ে যেতে চাইল শ্রীনন্দা। লোকটাও ডান দিকে সরে এসে আবার পথ আটকে দাঁড়ালো। আরে অসহ্য লোক তো, মাঝরাতেই আর কি হচ্ছে নাকি? ডান দিকে সরে এলেন কেন? শোন, তুই কাকুকে ফোন করে ডাক। একা এক পাগলের সঙ্গে লড়তে যাস না।
তুই রাখ, আমি বাবাইকে ফোন করছি। কথাটা বলে কোহলির ফোন কেটে নিজের বাবাকে ডায়াল করতে গেল শ্রীনন্দা। মোবাইল স্ক্রিনের দিকে তাকাতে গিয়েই ওর মনে হলো কি যেন একটা এগিয়ে আসছে। চকিতে মাথা তুলতেই ও দেখলো লোকটা ওর উপর ঝাঁপিয়ে পড়ছে। তাল সামলাতে না পেরে রাস্তার উপর আছড়ে পড়ল শ্রীনন্দা। মোবাইলটাও ছিটকে গিয়ে পড়ল গলির ড্রেনে। লোকটা ওকে চেঁচানোর সুযোগ দিল না। গ্লাভস পরা এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরল, আরেক হাতে ধরে থাকা ছুরিটা চালিয়ে দিল শ্রীনন্দার গলার মাঝখান দিয়ে। রক্ত বেরিয়ে এলো শ্রীনন্দার গলা থেকে। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে জল গড়িয়ে পড়ছিল। হাত পা ছুঁড়ে লোকটার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল সে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চোখের আলো নিভে গেল। লোকটা উঠে দাঁড়ালো, হাঁটুর কাছটা ঝেড়ে ছুরিটা ভাঁজ করে জ্যাকেটের পকেটে ঢুকিয়ে নিল সে। তারপর ঠান্ডা হতে থাকা শরীরটাকে পাশে ফেলে এগিয়ে গেল। কে দেখেছেন আগে? ভিড় করে থাকা মানুষদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁড়ে দিলেন সুমিত। খুন খারাপের এমনই মহিমা যে এত রাতেও পাড়ার বেশ কয়েকজন জড়ো হয়ে গিয়েছিল। ব্যালকনি কিংবা জানলা দিয়ে মুখ বাড়িয়েও কেউ কেউ বোঝার চেষ্টা করছিল নিচের ঘটনাক্রম। আমি দেখেছি। আপনি? ওর বাবা, আমারই মেয়ে ও। তো এত রাতে আপনার মেয়ে বাইরে ছিল কেন? জানি এই মুহূর্তে আপনারা খুব বেশি কথা বলার অবস্থায় নেই, তবু এগুলো আমার জানা দরকার, আমাকে জানতেই হবে এগুলো। ভদ্রলোক কিছুক্ষণ তাকিয়ে রইলেন সুমিতের দিকে। শ্রীনন্দা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এমএসসি করার সুযোগ পেয়েছিল। ওর সব বন্ধুই আর কদিনের মধ্যে কোথাও না কোথাও পড়াশুনো করতে চলে যাবে। তাই কাল সন্ধ্যে থেকে ওদের এক বন্ধুর বাড়িতে সবার একটা গেট টুগেদার ছিল। বাড়িতে বলেই গেছিল ফিরতে রাত 1-1:30 হবে। আমার সঙ্গে 12টা নাগাদ ওর কথা হয়েছিল। ও বলেছিল গাড়ি থেকে নেমে গলি দিয়ে ও একাই চলে আসবে, কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে 1টা বাজলে ওকে একটা ফোন করব, তারপর কত দূরে আছে তা জেনে সেই মতো গলির মুখে এগিয়ে যাব। কিন্তু 1টার সময় ফোন করে শুনি প্রথমে ফোনটা দুবার রিং হলো, তারপর থেকে আর কিছুই হচ্ছিল না। আমি ঘাবড়ে গিয়ে কোহেলিকে ফোন করি। ওদের বাড়িতেই পার্টি ছিল। ও অবাক হয়ে বলল আমার মেয়ে নাকি কোহেলির ফোন কেটে আমাকেই করতে যাচ্ছিল। ও তখন বাড়ির সামনেই এসে গেছিল, তাও 15 মিনিট আগে। আমি ফোন কেটে বাইরে বেরিয়ে দেখি শ্রীর মা তো চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরলো, তারপর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তো আপনি গলিতে এসে কাউকে দেখেছিলেন, বা এমন কিছু দেখেছিলেন যেটা অস্বাভাবিক বা অন্যরকম? না, তবে কোহলি পরে আর একবার ফোন করেছিল, ওকে খবরটা দিলাম। তখন ও কিছু একটা বলছিল। আমার তখন পাগল পাগল অবস্থা, কি বলছিল ও কিছুই খেয়াল নেই। কি শুনবো, মেয়েটা তো ফিরে আসবে না। ফরেন্সিক টিম তাদের মতো কাজ করছিল। সামান্য দূরে দাঁড়িয়ে শ্রীনন্দার মৃতদেহটাকে এতক্ষণ পর্যবেক্ষণ করছিলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার ইন্দ্রজিৎ রায়। মেয়েটার চোখ দুটো খোলা, মুখ অল্প হাঁ করা, তার পাশে জায়গাটুকু সামান্য লাল হয়ে আছে। খুব সম্ভবত আততায়ী শ্রীনন্দার মুখ হাত দিয়ে চেপে ধরেছিল। গলার মাঝখান দিয়ে ধারালো অস্ত্র, সম্ভবত ছুরি, টেনে দেওয়া হয়েছে। রক্তের ধারা বয়ে গিয়ে মিশেছে পাশের ড্রেনে। সেখানেই পড়েছিল শ্রীনন্দার মোবাইল। সুমিতের কাছে প্রাথমিক ইনপুট নিলেন ইন্দ্রজিৎ। হ্যাঁ, তার মানে ওর বাবা বাইরে আসার কিছুক্ষণ আগেই খুনটা হয়েছিল। এবার ওর বন্ধুর সঙ্গে কথা বলা দরকার। তুমি যতটুকু শুনেছো ততটুকুই বলো। ভয়ে আর শোকে কোহলি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না ইন্দ্রজিৎকে। কেন ও আরও আগে শ্রীনন্দার বাবাকে ফোন করেনি সেই নিয়ে বারবার কেঁদে ফেলছিল। তাকে সহজ করতেই ইন্দ্রজিতের অনেকটা সময় লাগলো।
কিছুটা জল খেয়ে কুহেলি থেমে থেমে বলতে লাগলো, আমি ওকে যখন ফোন করলাম তখন ও সবে বাড়ির গলিতে ঢুকেছে, কথা বলছিল আমার সঙ্গে। হঠাৎ হঠাৎ থেমে গেল, তারপর বলল একটা একটা লোক নাকি দাঁড়িয়ে আছে ও রাস্তা আটকে। আমি আমি বললাম পাশ কাটিয়ে চলে যেতে, ও ও তাই যাচ্ছিল। তখন লোকটা ডান দিকে সরে এসে ওর পথ আটকালো। আমি তখনই ওকে বললাম কাকুকে ফোন করে ডাকতে। ও আমার ফোনটা কেটে দিল কাকুকে ডায়াল করবে বলে। তারপর তারপর তার আগে গলাটা বুঝে গেল কুহেলির। কিছুক্ষণ চুপ করে রইলেন ইন্দ্রজিৎ। কুহেলি নিজেকে সামনে নেওয়ার পর বললেন, আচ্ছা, তোমার এমন কিছু মনে পড়ছে যেটা লোকটাকে চিনতে সাহায্য করবে? মানে লোকটার গলার স্বর, দাঁড়ানোর ভঙ্গি বা অন্য স্পেসিফিক কিছু? হুডেড জ্যাকেট। শ্রী বলছিল লোকটা নাকি ওই গরমেও একটা হুডেড জ্যাকেট পরেছিল। আর ও সরে দাঁড়াতে বললেও লোকটা কিছু বলছিল না। আমি আর শ্রী তো ওই জন্যই ভাবলাম লোকটা নির্ঘাত পাগল। তাই তখন আমি শ্রীকে পাশ কাটিয়ে যেতে বলছিলাম। হুডেড, তার মানে মাথা ঢাকা ছিল। ওর মুখটাও নিশ্চয়ই দেখতে পাইনি শ্রীনন্দা, তাই চেনা কেউ হলেও বোঝার উপায় ছিল না। আচ্ছা, ওর কোনো শত্রু ছিল? না স্যার, ঝগড়াঝাটি তো হয়, কিন্তু শত্রু ছিল না। সে ওরকম নয়, মানে ছিল না। কোনো রিলেশনশিপ? একসময় অভির সঙ্গে রিলেশন ছিল ওর, কিন্তু ওদের মেন্টালিটি ম্যাচ করেনি। গত বছর ওদের ব্রেকআপও হয়ে গিয়েছিল, কিন্তু ওদের মধ্যে বন্ধুত্ব ছিল। কালকের পার্টিতে দুজনেই ছিল, ইনফ্যাক্ট শ্রীনন্দা আর ও একসঙ্গেই বেরিয়েছিল। মাথা নাড়লেন ইন্দ্রজিৎ। এবার তাহলে অভির পালা। আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি। কাল রাতে কুহেলির বাড়ি থেকে বেরিয়ে আমি শ্রীর সঙ্গে কিছুটা হেঁটে বড় রাস্তায় এসেছিলাম। ওকে ট্যাক্সিতে তুলেও দিয়েছিলাম। তারপরে আমার ট্যাক্সি চলে এলো। কাল রাতে আমি সত্যি কিছু জানতে পারিনি। আজ সকালে স্যার আমি কুহেলির ফোনে সমস্ত কিছু জানলাম। এই দেখুন, এই দেখুন, এই আমার গাড়ির ডিটেলস। নার্ভাস ভঙ্গিতে কথাগুলো বলে নিজের মোবাইলটা অভি এগিয়ে দিল ইন্দ্রজিতের দিকে। অ্যাপ খোলার পাশাপাশি কললকটাও খোলেন ইন্দ্রজিৎ। তারপর হালকা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমাদের রিলেশন টিকলো না কেন? আমাদের মেন্টালিটি ম্যাচ করছিল না স্যার, বাট উই ওয়ার ফ্রেন্ডস। ওর এমন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না স্যার। বুঝলাম। কাল কুহেলির বাড়ি থেকে বেরোনোর পর তোমার কি মনে হয়েছিল কেউ তোমাদের ফলো করছে বা সন্দেহজনক কাউকে দেখেছিলে? কই না তো স্যার। কাল রাতে আশেপাশে হুডেড জ্যাকেটওয়ালা কাউকে দেখেছিলে? আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। কুহেলির কাছে শুনেছি খুনি হুডি পড়েছিল, কিন্তু বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, সত্যি বলছি আমি কাল এমন কাউকে দেখিনি। আপাতত তোমার জন্য আর কোনো প্রশ্ন নেই। এটা রাখো, আমার কার্ড। কিছু মনে পড়লেই ফোন করবে, কেমন? ইন্দ্রজিৎ বাবু এটুকু বলে বেরিয়ে এলেন। সুমিত ওর সঙ্গেই বেরোলেন। কি মনে হয় স্যার, এই ছোকরা সত্যি বলছে? গাড়িতে উঠতে উঠতে প্রশ্ন করলেন সুমিত। অভির ফোন ওকে সাপোর্ট করছে। ট্যাক্সি রাইডের ডিটেলস অনুযায়ী ও কুহেলির বাড়ি থেকে বেরিয়ে সরাসরি এখানেই এসেছিল। তাই এখন আরও খুঁজতে হবে, বুঝলে? আরও খুঁড়তে হবে। আমি এখনো শকড রে। মানে মানে জাস্ট ভাবতে পারছি না কেউ কেন শ্রীনন্দাকে খুন করবে। ঈশিতা ছাদের কিনারে এসে দাঁড়ালো। আকাশ কালো মেঘে ঢেকে আছে। গাছের একটা পাতাও নড়ছে না, অথচ ছাদের খোলা পরিবেশেও গুমট ভাবটা কাটছে না কিছুতেই। জানি না রে, এখনো রাতে ঘুম ভেঙে যায়।
মনে হয় সবটাই বোধহয় দুঃস্বপ্ন ছিল। তারপর বুঝি না, যা হয়েছে সেটা বাস্তব। আর তখন কোহলির গলা ভেঙে গেছে বুঝে কিছুক্ষণ চুপ করে রইল ঈশিতা। তারপর নিচু গলায় বলল, তারপর থেকেই সব কেমন বদলে গেল। আমাকে তো কেউ বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। রাস্তার দিকে তাকিয়ে চুপ করে গেল ঈশিতা। চোখ সরু করে দেখে নিল কিছু একটা। ততক্ষণে কোহলি নিজেকে সামলে নিয়েছিল। সে বলল, আমারও এক অবস্থা রে, কি যে হয়ে গেল। এই এই কোহেলি! ছাদের কিনারা থেকে চিটকে সরে এলো ঈশিতা। তার গলা শুনে উৎকণ্ঠিত কোহলি জিজ্ঞেস করল, হ্যাঁ বল, তোর আবার কি হলো? একটা কথা এমনি মনে হলো, মানে আমি ভুলও হতে পারি। আচ্ছা, শ্রীনন্দের খুনি সেদিন হুডের জ্যাকেট পরেছিল, তাই না? হ্যাঁ, কেন? রাস্তার দিকে তাকিয়ে একটা কথা মনে হলো। আমাদের বাড়ির পাশের রাস্তাতেই ওই দিকে স্ট্রিট লাইটের নিচে হুডি পরে কেউ দাঁড়িয়ে আছে, জানিস? মানে অন্য কেউ হতে পারে, কিন্তু কিন্তু দেখা মাত্রই শ্রীনন্দার কথা মনে পড়ে গেল। কি বলছিস তুই? ছাদ থেকে এক্ষুনি নেমে যা। হ্যাঁ রে, অনেক অনেক রাত হয়েছে, একটা লোকও নেই রাস্তায়। আর ওই লোকটা, তুই একটু ফোনে থাকতো, 1 মিনিট, আমি আরেকবার উকি মেরে দেখি। ভয়ে ঈশিতার গলা শুকিয়ে এসেছিল। ধীর পায়ে দুপা এগিয়ে কোনো মতে ভয়ে ভয়েও তাকালো রাস্তায়, যেখানে আলোর নিচে ঘন হয়েছিল অন্ধকার। জায়গাটা ফাঁকা। ডান আর বাঁদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না ঈশিতা। চোখ বন্ধ করে ও একটা দীর্ঘ শ্বাস ফেলল। তারপর ফোনটা আবার কানে নিয়ে বলল, না রে, কেউ নেই এখন। তবে কেউ ওখানে একটু আগে ছিল, আমি নিশ্চিত। অন্য কেউ হতে পারে, কিন্তু বাদ দে, তুই আর উপরে থাকিস না তো, এক্ষুনি চলে যা ঘরে, অনেক রাত হয়েছে। সেই ঘুমানোর চেষ্টাই করি গিয়ে। গুড নাইট। ফোন কেটে গেল। আরেকবার রাস্তার দিকে উঁকি দিল ঈশিতা। না, কেউ নেই ওখানে। ওর কি এমনি সন্দেহ জেগেছিল তাহলে? পিছন ফিরে দরজার দিকে দুপা এগোতে ওর মনে হলো কোথায় যেন একটা শব্দ হলো। চারদিকে দেখল ঈশিতা, কিন্তু ফাঁকা ছাদ আর তার প্রান্ত জুড়ে থাকা কার্নিশ ছাড়া কিছু ওর নজরে এলো না। আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল সে। দরজার কাছে পৌঁছানো মাত্র ও চমকে পিছিয়ে গেল। পাশের অন্ধকার জায়গা থেকে বেরিয়ে এসেছিল একটা লোক। তার হুডের জ্যাকেট দেখে ঈশিতা বুঝল একটু আগে এই লোকটাকে ও রাস্তায় দেখেছে। কিন্তু সে কখন কিভাবে দোতলার ছাদে উঠে লুকিয়েছিল? কে আপনি? কিভাবে এলেন এখানে? মা, মা, বাবা! আওয়াজগুলো স্পষ্টভাবে বেরোতেও পারল না, কারণ ততক্ষণে লোকটা ওর মুখ চেপে ধরেছিল। তারপর হ্যাঁচকা টানে ওকে ছাদের মেঝেতে ফেলে পকেট থেকে বের করেছিল ছুরি। এর বেশি কিচ্ছু বলতে পারল না ঈশিতা। বডির পজিশন থেকে পরিষ্কার লোকটা এদিক থেকে ছাদে উঠেছিল, তারপর দরজার এক পাশে লুকিয়েছিল। ঈশিতা ছাদ থেকে নামার জন্য দরজার কাছে আসতেই লোকটা বেরিয়ে এসেছিল। ইন্দ্রজিৎ আপনমনি কথাগুলো বলছিলেন। সুমিত তখন ঈশিতার বাবা মা আর বোনের কাছ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলেন। ঈশিতার মা আর বাবা স্তব্ধ হয়ে একপাশে বসেছিলেন। ঈশিতার বোনই কাঁদতে কাঁদতে যা বলার বলেছিল। মেয়েটা উচ্চ মাধ্যমিক দিয়েছে সবে। গতকাল রাতে ঈশিতা ছাদে এসেছিল। মাঝে মধ্যে এমনটা হয়, ও জানে। হাওয়া খাওয়ার জন্য অনেক রাত অবধি ছাদে থাকে ঈশিতা। তারপর কোনো একটা সময় ঘরে এসে ওর পাশে শুয়ে পড়ে। আজ ভোরের দিকে ঘুম ভেঙে ও দিদিকে পাশে দেখতে পায়নি। প্রথমে ভেবেছিল হয়তো ওয়াশরুমে গেছে ঈশিতা। কিছুক্ষণ পরেও ও না ফেরায় ঘরের বাইরে বেরোয়। তখনই ও দেখে ছাদের দরজা খোলা। কৌতূহলী হয়ে ছাদে আসতেই ও ঈশিতাকে দেখতে পায়। ও
ওর চিৎকারে বাকিদের ঘুম ভাঙে। তারপর শুরু হয় থানা পুলিশ হয়ে লালবাজারের 18 ঘা। একই বন্ধুবৃত্তের আরও একজন গেল স্যার। এদেরই কেউ একটা কাজটা করেছে মনে হচ্ছে। একই বন্ধুবৃত্ত, একই কলেজ, একই ব্যাচ, আর একই কুহেলি। গ্লাভস পরা হাতে ঈশিতার মোবাইলটা দেখছিলেন ইন্দ্রজিৎ। সেটাই সুমিতের দিকে তুলে ধরলেন তিনি। এটা কি নিছক কোইন্সিডেন্স নাকি? সেটাই তো ভাবছি। তাছাড়া খুনগুলো শুরু হয়েছে ওর বাড়িতে সেই পার্টির পরেই। হয়তো ওই গেট টুগেদারে আসা ছেলেমেয়েদের মধ্যেই আছে নেক্সট ভিকটিম। আর কিলারও কোহলির সঙ্গে আবার কথা বলা দরকার সুমিত। ও নিরপরাধ হলেও আরও কিছু ও জানে। সেটা যে এই কেসে গুরুত্বপূর্ণ তা হয়তো ও নিজেও বুঝতে পারছে না, কিন্তু খুনি সেটা বুঝতে পারলে কুহেলিও টার্গেট হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, তোমাকে যেটা জানতে বলেছিলাম সেটার কদ্দূর? সিসিটিভি স্যার এই রাস্তায় কোথাও নেই, তবে বড় রাস্তার মুখে উল্টো ফুটে একটা মোবাইলের দোকান আছে, তার বাইরে ক্যামেরা আছে। যদি খুনি এই রাস্তা দিয়ে এসে থাকে তাহলে একবার তো তাকে দেখা যাবেই। আর দোকানটাও খুলে গেছে এতক্ষণ স্যার। চলো তাহলে। স্যার দেখেছেন? মনিটর স্ক্রিনের দিকে তাকিয়ে উত্তেজিতভাবে বললেন সুমিত। দেখলেন স্যার, ওই কি যেন উল্টো দিক থেকে রাস্তাটা পার হলো। হুডের জ্যাকেট। রাইট স্যার। তাহলে কি এই? একটু ফরওয়ার্ড করুন। দোকানের ছেলেটিকে বললেন ইন্দ্রজিৎ। একটু পরেই আবার স্ক্রিনে ধরা পড়ল সেই অবয়ব। এই তো দেখুন স্যার, এবার ফিরে যাচ্ছে মনে হচ্ছে। মানে এইটুকু সময়ের মধ্যে ওর কাজটা শেষ। আচ্ছা, আর কিছু কি দেখা গেল? আর কিছুই দেখা গেল না। ক্যামেরার দানাদার ফুটেজ থেকে হারিয়ে গেল লোকটা। লাস্ট তোমার সঙ্গে ঈশিতার কি কথা হয়েছিল? তুমি শেষ ব্যক্তি যার সঙ্গে ওর কথা হয়েছিল, তাই আবার সেই প্রশ্নটাই তোমাকে করতে হচ্ছে। কি কপাল দেখুন আমার। কাল রাতে আমাদের মধ্যে শ্রীনন্দাকে নিয়েই কথা হচ্ছিল। সেদিন পার্টিতে কত হইচই হলো, তারপরেই সব কেমন হয়ে গেল। তখনই হঠাৎ ঈশিতা বলল ওর বাড়ির সামনের রাস্তায় উল্টো দিকে স্ট্রিট লাইটের তলায় ও হুডের জ্যাকেট পরা কাউকে দেখেছে। সঙ্গে সঙ্গে আমি ওকে বললাম নিচে চলে যেতে। ও ভয় সরে এসেছিল। আবার একবার দেখতে গিয়ে বলল যে ওখানে আর কেউ নেই, আশেপাশে কোথাও কাউকে দেখতে পাইনি। আমি ওকে বললাম আর যেন ছাদে না থাকে। এরপর আমি ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে জানতে পারি। হু হু করে কেঁদে ফেলল কুহেলি। ইন্দ্রজিৎ ওকে শান্ত হওয়ার সুযোগ দিলেন। তারপর বললেন, আচ্ছা, সেদিন তোমাদের গেট টুগেদারে কে কে ছিল বলো তো? কলেজে আমাদের 10 জন বন্ধুর একটা গ্রুপ ছিল। সেই গ্রুপের সবাই ছিলাম সেদিন। সবাই খুব ভালো জায়গায় হায়ার স্টাডির সুযোগ পেয়েছিলাম। তাদের মধ্যে 4 জনকে তো জানেন, আমি, শ্রীনন্দা, ঈশিতা আর অভি। আর বাইরেও ছিল অন্বেষা, আহেলি, মৈনাক, সুজয়, রিতম আর চয়ন। আচ্ছা, এদের প্রত্যেকের বাড়ির মধ্যে দূরত্ব কিরকম? আমাদের কারো বাড়ি অন্যের থেকে খুব বেশি দূরে নয়। ট্যাক্সিতে 15 কি 20 মিনিট লাগে বড়জোর। অভি আর অন্বেষার বাড়ি আমার বাড়ি থেকে কাছে হলেও শ্রীনন্দা আর ঈশিতার বাড়ি থেকে একটু দূরে। কলেজের বাকিরা, ওদের সাথে তোমাদের যোগাযোগ আছে? ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আছে, কিন্তু গ্রুপে নেই বলে সেই রকম কথা হয় না। ফাইনালের পর ওরা কে কোথায় গেছে জানিও না সেভাবে। বেশ, ওই 6 জন বন্ধুর নাম্বার দাও আপাতত। ঈশিতার পোস্টমর্টেম রিপোর্ট বলে দিল 2টো খুন একই ব্যক্তির কাজ। পরের 2টো দিন জেরাতেই কেটে গেল। কোহেলির কথা মতো গ্রুপের 8 জনকে আলাদাভাবে পরে একসঙ্গে প্রশ্ন করেছেন ইন্দ্রজিৎ আর সুমিত। কিন্তু এরা প্রত্যেকেই একই কথা বলছে। কোনো শত্রুর কথা ওরা বলতে পারেনি যারা খুন খারাপই করতে পারে। কয়েকটা টুকরো টুকরো ঝগড়াঝাটির অভিজ্ঞতা ছাড়া ইন্দ্রজিতের ঝুলিতে কিছু জমা পড়েনি। বাধ্য হয়ে ব্যাচের বাকিদের দিকে হাত বাড়ালেন ইন্দ্রজিৎ।
কলেজের সামনে পুলিশের গাড়িটা এসে দাঁড়ানোর ফলে চাঞ্চল্য দেখা দিয়েছিল। তবে খুনের কথাটা মিডিয়ার মাধ্যমে ভালোভাবেই চাউর হয়ে গিয়েছিল এই কদিনে, তাই ব্যাপারটা কারো কাছে অস্বাভাবিক ঠেকেনি। দু একজন ছাত্রের সঙ্গে কথা বলে পরিবেশটা একটু সহজ করে নিলেন ইন্দ্রজিৎ। তারপর দোতলায় উঠে এসে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে এগোলেন। একজন মাঝবয়সী ভদ্রলোক দুজন ছাত্রের সঙ্গে কথা বলছিলেন। ইন্দ্রজিৎ তাঁকেই জিজ্ঞেস করলেন, আপনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর KM? হ্যাঁ, কিন্তু আপনারা? কথা না বাড়িয়ে আইডিটা বের করলেন ইন্দ্রজিৎ। সেটা দেখে KM-এর চোখ বিস্ফারিত হলো। ইন্দ্রজিৎ শান্তভাবে বললেন, আমাদের আশঙ্কা এই ব্যাচের দুজন ছাত্রী খুনের পেছনে ব্যাচেরই কারো হাত আছে। ওয়ারেন্ট বের করে রেকর্ড দেখতে গেলে কলেজের সুনাম নিয়ে টানাটানি হবে। তার বদলে আপনি যদি ব্যাচের বাকি ছাত্রদের ডিটেলস আমাদের দিতে পারেন তাহলে ইনভেস্টিগেশনে সুবিধে হতো। অফকোর্স, আসুন আমার সঙ্গে। যাদের সঙ্গে কথা বললাম তারা তো বেশিরভাগই অন্য জেলা থেকেই পড়াশোনার জন্য এসেছিল। পরীক্ষার পর আবার এরা ফিরেও গেছে সেখানে। এদের মোটিভ আর অপরচুনিটি হিসেবে কিছু তো পাচ্ছি না স্যার। সামনের সাদা বোর্ডে স্কেচ পেন দিয়ে কয়েকটা নাম লিখে সেগুলোর দিকে তাকিয়েছিলেন ইন্দ্রজিৎ। নামগুলো দেখতে দেখতে ইন্দ্রজিৎ ধীর কণ্ঠে বলে উঠলেন, গন্ডগোল আছে সুমিত, গন্ডগোল আছে, কিন্তু সেটা এখনো সামনে আসেনি। তবে একটা ব্যাপার স্পষ্ট, খুনি এদের গতিবিধি সম্বন্ধে পুরোপুরি ওয়াকিবহাল। সে এদের অনেক দিন ধরে চেনে। সুমিতের ফোনটা আর্তনাদ করে উঠল। কল রিসিভ করে ওপাশের কথা শুনতেই সুমিতের মুখটা গম্ভীর হয়ে গেল। ফোন রেখে তিনি বললেন, আর একটা খুন হয়েছে স্যার। কি? কে? একটা অল্প বয়সী ছেলে হাইওয়েতে গাড়ির মধ্যে বডি পাওয়া গেছে আর বলছে গলায় স্ট্যাপ করা হয়েছে। একটা অল্প বয়সী ছেলে গাড়ির পিছনের সিটে আধ শোয়া হয়েছিল। তার চোখ দুটো তখনও খোলা। ওপাশের বন্ধ জানলার কাছে মাথা ঠেকানো ছিল, পা দুটো সিটেই রাখা। গলা থেকে রক্তের ধারা বেরিয়ে এসে ছেলেটার টি-শার্টের মাঝে নীল লেখাটাকে ঢেকে দিয়েছে। লোকাল থানার ইনচার্জ এসে ইন্দ্রজিৎকে বললেন, কি বুঝছেন? বুঝতে চেষ্টা করছি। আচ্ছা, গাড়ির দরজা কি বন্ধ ছিল না খোলা? বন্ধই ছিল, আমরা এসেই খুলেছি। এই ট্রাক ড্রাইভারই প্রথম দেখেছিল। ওপাশে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী একটা লোকের দিকে ইশারা করলেন অফিসার। তারপর বললেন, ও ভোরের দিকে একবার গেছিল ওই রাস্তায়, তখন দেখেছিল গাড়িটা দাঁড়িয়ে আছে একপাশে। তখন ওর কিছুই মনে হয়নি। বেলার দিকে যখন ফিরছে তখনও দেখে গাড়িটা একইভাবে ওখানেই দাঁড়িয়ে আছে। সন্দেহ হওয়ায় নেমে দেখতে এসেছিল। তারপর ওর চেঁচামেচিতে লোক জড়ো হয়। ইন্দ্রজিৎ ড্রাইভারের সামনে এসে জিজ্ঞেস করলেন, কি দেখেছেন আপনি? লোকটাকে দেখে মনে হলো এই কথাগুলো সে ইতিমধ্যেই বহুবার বলেছে। ক্লান্ত গলায় সে বলল, আমি প্রায় দিনই এ রাস্তায় যাই স্যার। আজ ভোরের দিকে যখন মাল নিয়ে যাচ্ছিলাম তখনই দেখেছিলাম গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে। তখন সন্দেহ হয়নি স্যার, ভাবলাম কেউ গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে। কিন্তু ফেরার সময় দেখলাম একই জায়গায় দাঁড়িয়ে আছে গাড়িটা, কত ঘন্টা পরেও। তখন কেমন যেন মনে হয়। নেমে দেখতে গেলাম স্যার, গিয়ে দেখি গাড়ির দরজার কাঁচ সব বন্ধ। কাঁচে টোকা দিলাম অনেকবার, কালো কাঁচের জন্য ভেতরের কিছু দেখা যাচ্ছিল না। তবে বুঝতে পারছিলাম ভেতরে কেউ শুয়ে আছে। এই দিকে জানলায়, মানে যেদিকে মাথা আছে সেদিকে ধাক্কা দিলাম। তখন তাও যখন খুললো না তখন আমার ভয় লাগলো স্যার। আমি চিৎকার করতে লাগলাম। তারপর লোকজন গাড়ি থামালো, পুলিশও এলো। কতক্ষণ আগে হয়েছে মনে হচ্ছে? গতকাল রাতের দিকে। ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর তুহিন সান্যাল মাথা ঝাঁকালেন। এর চেয়ে বেশি বলতে গেলে কাটা ছেঁড়া সারতে হবে। মার্ডার ওয়েপন? ছুরি। তবে আপনার আগের কেস দুটোর ছুরি আর এটা একই কিনা সেটা এক্ষুনি বলতে পারবো না। প্যাটার্ন কিন্তু আলাদা। ওই দুটো কেসে ছুরিটা মসৃণভাবে এক স্ট্রোকে গলার সামনে চালানো হয়েছিল। এখানে একাধিকবার গলার ডান দিকে স্ট্যাব করা হয়েছে। ইনার জুগুলার ভেন এফেক্টেড, প্রচুর ব্লিডিং হয়েছে।
ছেলেটির পোশাকের গন্ধ থেকে মনে হয় অন্য কিছু। দেখি স্টমাকে কি পাই। এই বিহান বলে ছেলেটা একেবারে বড়লোক বাড়ির উচ্ছন্নে যাওয়া ছেলে স্যার। আকছার রাতে বাড়ি ফেরে না, আর ওর বাড়ি থেকে তাই রাতে না ফেরা নিয়ে খুব একটা কেউ চিন্তিতও ছিল না। ছেলে নাকি ওই রাতে বারে নাইট ক্লাবে পড়ে থাকে, হাইওয়ের ধারের এই হোটেলগুলোতেই রাত কাটায়। কালও খুব সম্ভবত ওরকমই কোথাও একটা যাচ্ছিল, গাড়ি নিয়ে একাই বেরিয়েছিল বার থেকে। মাঝ রাস্তাতেই কিছু একটা হয়েছে। দুটো হাত উল্টানো ভির মতো করে তাতে থুতনি থেকে সামনে রাখা 3 ভিকটিমের ছবির দিকে তাকিয়েছিলেন ইন্দ্রজিৎ। সেভাবেই তিনি বললেন, আগের দুজনের সঙ্গে এর প্রোফাইলের কোনো সাদৃশ্য নেই। 2 বছর আগের পাস আউট, সেও আবার অন্য ব্যাচ আর অন্য কলেজ, অথচ মিডিয়া আবার এটার সঙ্গে আগের খুনটাকে জুড়ে দিয়েছে। বিহানের যা লাইফস্টাইল ছিল তাতে মেথডিক্যালি অতীত ঘাটলেই খুনির সন্ধান পাওয়া যাবে। অবশ্য অন্য একটা ব্যাপারও হতে পারে। কি ব্যাপার? স্যার, খুনি যদি ইচ্ছে করে আমাদের ডাইভার্ট করতে চায়, আসলে হয়তো খুনটা তারই করা, কিন্তু জেনে বুঝে যদি সে প্যাটার্নটা চেঞ্জ করে। আরও একটা ব্যাপার আছে বুঝলে, আগের দুটো কেসে খুনি বডি নাড়াচাড়া করেনি, কিন্তু এই বিহানকে মারার পর তার পা দুটো সিটে তুলে দেওয়া হয়েছে। কেন তুললো? তাহলে কি খুনটা অন্য কোথাও হয়েছে স্যার? না, খুনটা গাড়ির ব্যাকসিটেই হয়েছে, কিন্তু ওর মৃত্যু হওয়া অবধি খুনি ওখানেই ছিল। তারপর পা দুটো সিটের উপর তুলে দিল, দরজাটা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে গেল। তা সত্ত্বেও বিহান ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি গাড়ির ভেতরে। আর কেউ না থাকলে বিহান ব্যাকসিটে গেল কেন? সেটাই তো প্রশ্ন। তার মানে কেউ ওকে ব্যাকসিটে যেতে বাধ্য করেছিল। হঠাৎ ইন্দ্রজিতের ফোনটা বেজে উঠল। কলার আইডি দেখে ইন্দ্রজিৎ বললেন, বলো কোহেলি। স্যার হঠাৎ একটা কথা মনে পড়লো। বিষয়টা তেমন কিছুই নয় হয়তো, তবু মনে হলো এটা আপনাকে জানাই। তুমি বলো, আমি শুনছি। আমাদের ব্যাচে আর একজন ছিল যে শেষ অব্দি কন্টিনিউ করেনি, তার নাম কুশল। তাই নাকি? কিন্তু তোমাদের হেডও তো সেদিন এর কথা বলেননি। ও ফার্স্ট ইয়ারে কদিন এসেছিল, তারপর কলেজ ছেড়ে দিয়েছিল। ইনফ্যাক্ট ওর কথা সেভাবে মনেই ছিল না আমাদের। আজ একদম ঘটনাচক্রে কুশলের কথা মনে পড়লো। আসলে ও একটু মানে অন্যরকম বিহেভ করতো, ফলে আমাদের গ্রুপে ওকে নিয়ে খুবই আর কি হতো। জানি না ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট কিনা, তবে আমার মনে পড়লো তাই আপনাকে জানালাম। আচ্ছা, ওর ঠিকানা বা ফোন নাম্বার আছে? না স্যার, আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্কই ছিল না, তবে কলেজে এগুলো নিশ্চয়ই পাবেন। ফোন রেখে ইন্দ্রজিৎ সুমিতের দিকে ঘুরে বললেন, ওদের ব্যাচে আরেকজন ছিল, তার নাম কুশল। কাল কলেজ খোলা মাত্র পুরনো রেকর্ড সেকশন থেকে তার ডিটেলস জোগাড় করতে হবে সুমিত। আচ্ছা স্যার। ধুর, এভাবে ঘরের মধ্যে ঘাপটি মেরে চোরের মতো থাকা যায়? বিরক্ত গলায় বলল চয়ন। আরে দেখ ভাই, আমার অবস্থাও তোর মতোই। ফোনের ওপাশ থেকে বলল রিতম। কিন্তু সিরিয়াসলি বলছি, শ্রীনন্দা আর ঈশিতার কেসটার পর থেকে না বেশ ভয় পেয়ে গেছি। এই শোন, আমাদের কিচ্ছু হবে না। তাছাড়া এই সাইকো কিলার অকারণে আমাদের টার্গেট করবে কেন? এরা শুধু মেয়েদেরই টার্গেট করে, মানে ওই রকম কোনো প্যাটার্ন থাকেই। আরে প্যাটার্ন আছে তো, দুজনেই তো আমাদের গ্রুপের। রাখ তোর গ্রুপ, আমি আজ ক্লাবে যাচ্ছি, তুই যাবি কিনা বল। তোর আর কি, একার ফ্ল্যাটে থাকিস, আমার বাড়ি থেকে। আচ্ছা দেখি। হোয়াট? ঘুম চোখে ফোন ধরেই লাফিয়ে উঠে বসলেন ইন্দ্রজিৎ। কুহেলিদের ব্যাচের আরেকজন খুন হয়েছে স্যার। এ অবশ্য ছেলে, নাম চয়ন। আজ ভোরের দিকে ওই ফ্ল্যাটেরই এক বাসিন্দা মর্নিং ওয়াক করতে গিয়ে ওর বডিটা দেখতে পান। ফ্ল্যাটের সামনের রাস্তাতেই পড়েছিল স্যার। অগস্থলে পৌঁছে ইন্দ্রজিৎ দেখলেন এই ভোরেই মিডিয়া এসে গেছে গন্ধে গন্ধে। তার দিকে প্রশ্নবাণ ধেয়ে আসা শুরু হলো প্রায় সঙ্গে সঙ্গেই। আমরা দেখতে পাচ্ছি 1 সপ্তাহের মধ্যে 4-4টে খুন হয়ে গেল। আপনারা ঠিক কি করছেন? খুনি কি একজনই নাকি দুজন? কলকাতায় হঠাৎ সিরিয়াল কিলারের সংখ্যা এত বেড়ে যাচ্ছে কেন? শহরের মানুষ রীতিমতো শঙ্কিত, তাদের জন্য আপনাদের কি পরামর্শ আছে? একটাও প্রশ্নের উত্তর না দিয়ে এগিয়ে গেলেন ইন্দ্রজিৎ। ভিড়টা পিছনে পড়লে তিনি সুমিতকে শুধু বললেন, আচ্ছা, ওই বিহান বলে ছেলেটার কেস অনুভব দেখছিল, ওর থেকে সমস্ত আপডেট নিয়ে নাও। অনুভবের সঙ্গে আমি কথা বলে নিয়েছি। আর কুশলের অ্যাড্রেস কালেক্ট করো। রিতমের সঙ্গে আমি কথা বলছি। কুশল ছেলেটা একটু অন্যরকম ছিল স্যার, জানেন। গাড়িতে বসে সুমিত বললেন,
লাজুক, একটু দুর্বল প্রকৃতির। ইনফ্যাক্ট কলেজে সহপাঠীদের ঠাট্টায় আর কিতে রীতিমতো কান্নাকাটি করে কলেজ ছেড়েছিল। সেও 2 বছর হতে চলল প্রায়। ওকে তো খুনি বলে ভাবতেই একটু কষ্ট হচ্ছে। কিন্তু ওর কাছ থেকে কিছু জানা যেতেই পারে, তাই না? গাড়ি ছুটে চলল কুশলের যে ঠিকানা স্কুলের রেকর্ডে ছিল তার উদ্দেশ্যে। রিতম নামের ছেলেটা কিছু বললো স্যার? ওরা কাল রাতে নাইট ক্লাবে গেছিল। ফেরার সময় রিতম আগে ক্যাব পেয়ে বাড়ি পৌঁছয়। চয়ন ক্যাব পেয়ে ওকে ফোনে জানিয়েছিল বটে, কিন্তু তারপর কি হয়েছে তাও জানে না। ইনফ্যাক্ট ছেলেটা খুব ভয় পেয়ে আছে। গতকাল চয়নের জায়গায় ও থাকতেই পারতো। যাই হোক, ভালো কথা। অনুভবের থেকে বিহানের কেসের ডিটেলস পেলে? হ্যাঁ, পেয়েছি স্যার। বিহানের পোস্টমর্টম রিপোর্ট বলছে যে মার্ডার ওয়েপেন আলাদা, অন্য ছুরি। হয় খুনি আলাদা, না হলে ইচ্ছে করে মার্ডার ওয়েপেন বদলানো হয়েছে। আর বিহানের পাস্ট? একেবারে মার্কামারা পেস। রিলেশন, জোর করে সম্পর্ক, তারপর ব্রেকআপ, এটাই ছিল ওর ছক। ওর সঙ্গে এখনো রিলেশনে থাকা 3টে মেয়ে কিছু বলতে চায়নি, আর 2জন প্রাক্তন কিন্তু মুখ খুলছে স্যার। তাদের মধ্যে একজনের সঙ্গে একেবারে হালে ব্রেকআপ হয়েছিল। মেয়ে? কি হলো স্যার? বিহানের খুনে একটি মেয়ে হয় নিজে খুনি, নয় খুনির অ্যাক্সেসরি। এই কথাটা কেন বলছেন? বিহান একাই গাড়ি ড্রাইভ করছিল, কিন্তু মাঝ রাস্তায় তাকে পাওয়া যায় ব্যাক সিটে মৃত অবস্থায়। অর্থাৎ মাঝ রাস্তায় ও গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। কেন? সহজ বুদ্ধি বলছে সে যা চাইছিল সেইটাই পাওয়ার একটা উপায় তৈরি হয়েছিল ওই মাঝ রাস্তায়। মেয়ে? রাইট। আমার ধারণা ও একা দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখতে পায়। বিহানের তখন যা অবস্থা আর যা উদ্দেশ্য, তাতে সে দাঁড়াবে। মেয়েটি তৈরি হয়েই এসেছিল। এবার বুঝে নাও কেন বিহান পিছনের সিটে এসেছিল। তবে ওর বডিতে কোনো লিপস্টিকের দাগ বা সেরকম কিছু পাওয়া যায়নি। তার মানে বিহান কিছু করার আগেই ওর খেলা শেষ হয়ে গিয়েছিল। ওর ওই অবস্থা খুনির কাজ সহজ করে দিয়েছিল। তার মানে স্যার এটা আলাদা কেস, আর অন্য 3টে সিরিয়াল কিলিং, তাই তো? শুধুই কি সিরিয়াল কিলিং? বাকি পথটুকু ইন্দ্রজিতের ভ্রু মুচকেই রইল। বুঝতে পারছি আপনাদের কেসের খাতিরে এই জিজ্ঞাসাবাদ প্রয়োজন। চিন্তিত মুখে বললেন অরবিন্দ ভৌমিক, অর্থাৎ কুশলের বাবা। একটু থেমে তিনি যোগ করলেন, কিন্তু সেটা কুশলের পক্ষে বড় বিপজ্জনক হয়ে যাবে। আপনারা কি ও ডাক্তারের সঙ্গে আগে কথা বলে নেবেন? আপনি বললে নিশ্চয়ই কথা বলবো। অরবিন্দকে আশ্বস্ত করতে চাইলেন ইন্দ্রজিৎ। কিন্তু কুশলের ঠিক কি হয়েছে সেটা বলতে পারবেন? কলেজে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ারে ওর সঙ্গে যা হয়েছিল সেগুলো মেনে নিতে পারেনি আমার ছেলেটা। খুব কষ্ট পেত তখন। কলেজে ওর ইয়ারের ছেলেমেয়েরা রীতিমতো মানসিক নির্যাতন চালাতো ওর উপর। একদিন কাঁদতে কাঁদতে বাড়ি এলো, তখন ধুম জ্বর ছেলের। তারপর থেকেই কলেজের নাম শুনলে ভয় পেত আর কান্নাকাটি করত। এমনকি কলেজ যেতে হবে শুনলেই জ্বর চলে আসতো ওর। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হচ্ছিল না। তখন এক ডাক্তার বললেন ওর সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। কথাটা শুনে প্রথমে ধাক্কা খেয়েছিলাম, অস্বীকার করব না। কিন্তু এক সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টেই এই 1.5 বছরে একটু একটু করেও স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু কলেজের কথা উঠলে যদি আবার সেই অবস্থায়ও ফিরে যায়। আপনি আমার সঙ্গে থাকুন। যে মুহূর্তে আপনার মনে হবে যে প্রশ্নগুলো কুশলের পক্ষে কষ্টকর হয়ে উঠছে, তখনই আমাকে বলবেন। বেশ, চলুন তাহলে। একতলারই একটি ঘরে ইন্দ্রজিৎকে নিয়ে গেলেন অরবিন্দ। কুশলের মা গৌরীদেবীও ওদের সঙ্গে গেলেন। সুমিত বাইরের ঘরেই রইলেন। ঘরের ভিতরে অল্প বয়সী একটি ছেলে বিছানার উপর চোখ বন্ধ করে বসেছিল। কানে হেডফোন আর মুখের ভঙ্গি দেখে মনে হয় সে নিবিষ্ট হয়ে কিছু শুনছে। গৌরী এগিয়ে গিয়ে তার মাথায় হাত রাখতেই সে চোখ খুলে হাসল। ইন্দ্রজিৎ বুঝলেন এই হলো কুশল। কান থেকে হেডফোন খুলে কুশল ওর মাকে কিছু বলতে যাচ্ছিল। সামনে ইন্দ্রজিৎকে দেখিয়ে কেমন ইতস্তত বোধ করল। হাসিটা মিলিয়ে গিয়ে একটু কুঁকড়ে গেল যেন। উনি চেম্বার থেকে এসেছেন, অর্ধসত্য বললেন অরবিন্দ। তুই কেমন আছিস সেটাই জেনে নেবেন উনি। ওর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা কর। আমরা তো আছি। তুমি ভালো আছো তো? কুশল লাজুকভাবে ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। ইন্দ্রজিৎ সেভাবেই জানতে চাইলেন, গান শুনতে ভালো লাগে তোমার? এখন গান শুনছো? হ্যাঁ। ওর সামনের চেয়ারটা টেনে বসলেন ইন্দ্রজিৎ। ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেওয়ালের ছবিগুলোর দিকে আঙুল তুলে বললেন,
আচ্ছা, ওগুলো তোমার আঁকা? হাসি মুখে দেওয়ালের দিকে তাকিয়ে উত্তর দিল কুশল। হ্যাঁ, আঁকতে ভালো লাগে। আর কি কি ভালো লাগে? আমার ভাইজির প্লে ডো আছে, আমিও সুযোগ পেলে ওগুলো নিয়ে ওর সঙ্গে খেলতে বসি। আমি মাকে হেল্প করি ঘরের কাজে। কৌতূহলী হয়ে গৌরীর দিকে তাকালেন ইন্দ্রজিৎ। ঠিক সেরকম নয়, আসলে আমার একটা চ্যানেল আছে, তাতে খাবার গার্নিশিং দেখাই আমি। মানে কিভাবে সাজিয়ে দিলে ঘরোয়া খাবার দেখেও 5 স্টার হোটেলের মতো মনে হবে, সেই আর কি। তার জন্য সবজি কাটাকুটির কাজে কুশল আমাকে সাহায্য করে। তাই নাকি? ইন্দ্রজিৎ আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, তখনই তার ফোনটা সরব হলো। অপরাধীর ভঙ্গিতে উঠে দাঁড়ালেন তিনি। কুশল সহজভাবেই হাসল। বেরোনোর সময় দেওয়ালে একটা ছবির দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালেন ইন্দ্রজিৎ। তারপর কুশলের দিকে ঘুরলেন। কুশল তখন গৌরীকে কিছু একটা কথা বলতে চাইছিল। বাইরে এসে কল রিসিভ করলেন ইন্দ্রজিৎ। ওপাশে থাকা অনুভবকে তিনি সংক্ষেপে বললেন, দুজনকে আলাদা সময় ডেকেছ তো? বেশ। ততক্ষণে অরবিন্দ বেরিয়ে এসেছিলেন ঘর থেকে। তাকে জিজ্ঞেস করলেন ইন্দ্রজিৎ, আচ্ছা, কুশলের কি এখনো পুরনো ট্রমা ফিরে আসে? ওই র্যাগিং নিয়ে কিছু বলেও? গত 6 মাসে কিছু বলেনি। ইনফ্যাক্ট এই 6 মাসে ও শরীরের যত্ন নিয়েছে, ওর মার সঙ্গে সঙ্গে থেকেছে, বইপত্রও পড়েছে। তবু আমাদের খুব ভয় করে, জানেন। সেটা হয় স্বাভাবিক। আচ্ছা, কি ধরনের বইপত্র পড়তেও ভালোবাসে? আমাদের এই এলাকাটা কলকাতার সবচেয়ে পুরনো অঞ্চলগুলোর মধ্যে একটা। স্থানীয় হেরিটেজ সোসাইটির একজন এই এলাকার নানা জায়গার বিবরণ দিয়ে ওর কাছে চিঠিপত্র পাঠান দেখেছি। বাহ, পুরনো কলকাতার ইতিহাস নিয়ে চর্চা সত্যি প্রশংসনীয়। আর ওর আঁকার হাতও রীতিমতো ভালো বলে মনে হলো। দরজার পাশের দেওয়ালের ছবিটা কুশল কবে এঁকেছে? মাস খানেক হলো। কেন বলুন তো? এমনি, ওর ছবিগুলো খুব সুন্দর, কিন্তু বড্ড অন্ধকার। ও তো আঁকা ছেড়েই দিয়েছিল, 6 মাস হলো আবার আঁকছে। তখন থেকেই দেখছি আঁকায় অন্ধকার ফুটে উঠছে। তা হোক, ও যদি মনের দুঃখ আর রাগ ওই ছবিতে পাঠিয়ে দিয়ে ভালো থাকে, তাহলে তাই করুক। গাড়িতে ওঠার পর থেকেই তো চিন্তায় ডুবে আছেন স্যার। ছেলেটা কি এতটাই ভাবিয়ে তুলেছে আপনাকে? ওর বাড়ির বাইরে নজর রাখতে বলো। একটা গোলমাল আছে এখানে। দরজার পাশের ওই ছবিটা আমি ভুলতে পারছি না। অন্ধকারের মধ্যে যেন কেউ দাঁড়িয়ে আছে, তার মাথা ঢাকা। হুডেড? এমনই তো মনে হলো। সঙ্গে আরো কয়েকটা জিনিস। এই ছেলেকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না সুমিত। সে কি স্যার? কিন্তু এই ছেলের কি ওইভাবে খুন করার ক্ষমতা আছে? জানি না। ওদিকে অনুভব বিহানের 2 গার্লফ্রেন্ডকে ডেকে পাঠিয়েছে, ওদের সঙ্গে কথা বলা দরকার। কপাল টিপতে থাকলেন ইন্দ্রজিৎ। মনে হচ্ছে যেন ছায়ারা আমাদের ঘিরে একটু একটু করে এগিয়ে আসছে, কিন্তু আমরা তাদের ধরতে এমনকি দেখতেও পাচ্ছি না। ছায়াদের চক্রব্যূহ। যা বলেছ, ছায়াবুহ। মন খুব অদ্ভুত একটা জিনিস। মানুষের এই মন, সে যেমন জটিল তেমনই সরল। কখনো কখনো ভীষণ রিজিড হয়ে যায় সে। আবার সঠিকভাবে পরিচালিত করতে পারলে, সঠিক উদ্দীপককে কাজে লাগাতে পারলে সে প্রায় সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে। আসল জিনিস কিন্তু ওই পরিচালনা বা কন্ট্রোল। এই অবধি বলে থামলেন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট সুনির্মল সমাদ্দার। বিশাল ঘরের পোডিয়ামের উপর দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন তিনি। একটি কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের আয়োজিত সেমিনারে চিফ গেস্ট হিসেবে আসার পর নিজের কি নোট অ্যাড্রেসটি দিচ্ছিলেন তিনি। সচরাচর এমন বক্তব্য রাখার মধ্যে কেউ প্রশ্ন নেয় না, তবে ডক্টর সমাদ্দার এই ধরনের ফর্মালিটিতে বিশ্বাস করেন না। শ্রোতাদের মধ্যে একটি মেয়ে হাত তুলতেই মাথা ঝাঁকিয়ে তাকে প্রশ্ন করার সম্মতি দিলেন তিনি। আপনি কি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের কথা বলছেন স্যার, নাকি মানুষের মন বা ভাবনাকে বাইরে থেকে কন্ট্রোল করা সম্ভব, এমনটাই বলছেন? খুব ভালো প্রশ্ন। উত্তরে আমি বরং একটা প্রশ্ন করি, কেমন? আচ্ছা, তোমরা যাকে সব থেকে বেশি ভালোবাসো তার কথা কি শোনো?
হলে প্রায় সবাই মাথা নেড়ে সায় দিলে সমাদ্দার হেসে বললেন, সেটাও তো একরকম নিয়ন্ত্রণই, তাই না? আসলে এই উদ্দীপক হলো মানুষের ইমোশন। কখন কোন ইমোশনটাকে ট্রিগার করলে সেই মানুষটার সত্তার উপর পরিচালকের কন্ট্রোল আসবে সেটা বুঝে নিতে হবে। একবার সেটা জানতে পারলে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। আপনি কি হিপনোটিজমের কথা বলছেন? একটি ছেলে প্রশ্ন করলো এবার। হিপনোটিজম নয়, তাতে মানুষ নিজের ইচ্ছে কিচ্ছু করে না, কিন্তু এক্ষেত্রে মানুষ স্বেচ্ছায় পরিচালিত হয়। ভিড়ের মধ্যে বা রাজনৈতিক মিছিলে মানুষ স্বেচ্ছায় অন্যের কথা মতো আচরণ করে, নিজের অজান্তে বা সম্পূর্ণ সচেতন হই। তাদের এই আচরণ অন্য সময়ে তাদের আচরণের থেকে একেবারে আলাদা হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন করে সে এমন আচরণ? আমার গবেষণার বিষয় এই ফ্যাক্টরগুলোকে নিয়েই। তবে আজ অন্য আলোচনা, অন্য অনেক কথা শুনবো বলে আমরা এসেছি। এই সেমিনারের প্রতিটি আলোচনা তোমাদের এভাবেই আগ্রহী করে রাখুক, এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। তোমার সামনে এত ব্রাইট একটা ফিউচার পড়ে রয়েছে নীরা। একটা বাঁকা হাসি ফুটে উঠল অনিন্দর মুখে। ফাঁকা রাস্তা ধরে মধ্যম গতিতে ধেয়ে চলেছিল গাড়িটা। ড্রাইভ করতে করতেই কানে ফোন চেপে নিজের পরবর্তী শিকারকে একটু একটু করে গিলে ফেলছিল সে। সেকেলে মানসিকতার বসে সেসব নষ্ট করে দেবে তুমি? প্রজেক্ট থেকে বাদ পড়লে নেক্সট অ্যাপ্রাইজালে কি দেখাবে তুমি? অথচ যে সুযোগটা তুমি পাচ্ছ তার জন্য কতজন হাঁ করে আছে সেটা ভাবো। প্লিজ স্যার। ভাবার জন্য তোমার কাছে কালকের রাত পর্যন্ত সময় আছে। আজ আমি একটু বাইরে বেরোচ্ছি, কিন্তু কাল রাতে আমরা যখন কথা বলবো তখন তুমি... সামনের রাস্তার দিকে তাকিয়ে থেমে গেল অনিন্দ। একটু দূরেই কে যেন দাঁড়িয়ে হাত নাড়ছে। হেডলাইটের আলোয় একটি মেয়েকে দেখে গাড়ির গতি মন্থর করে দিল সে। পাপস, ছিপছিপে চেহারা, পরনে লিটল ব্ল্যাক ড্রেস, হাতেও ম্যাচিং ব্ল্যাক কালারের গ্লাভস জাতীয় কিছু পরা। ডান দিকের কাঁধে সরু চেন দিয়ে ঝোলানো রয়েছে চকচক একটা সাইড ব্যাগ। চুলটা মাথার উপর অগোছালোভাবে ক্লাচার দিয়ে আটকানো। তার উপর মেয়েটা খানিকটা টলছে যেন। আমি এখন রাখছি। স্যার আপনি... থমকে গেল নীরা। ততক্ষণে তার ফোনেও ভেসে এসেছে ঈষৎ ভারী মহিলা কণ্ঠে বলা কথাগুলো। ক্যান ইউ হেল্প মি প্লিজ? এবার তোমার কল নীরা। থমথমে গলায় কথাটা বলেই ফোন রেখে দিল অনিন্দ। তারপর জানলা দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, অফকোর্স, কোথাও ড্রপ করতে হবে আপনাকে? আসলে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বেকার ঝামেলা হয়ে গেল জানেন, আর ও এই মাঝ রাস্তায় আমাকে একা নামিয়ে দিয়ে চলে গেল। ভাবুন। প্লিজ আপনি উঠে আসুন। গাড়ির দরজা খুলে দিল অনিন্দ। মেয়েটা উঠে এসে ওর পাশের সিটে বসল। নিজেকে কতক্ষণ ঠিক রাখতে পারবে সেটাই ভাবছিল অনিন্দ। মেয়েটাকে দেখে ওর মনে হচ্ছিল এমন সুযোগ ছেড়ে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। তবুও অচেনা একটা মেয়ের ঘনিষ্ঠ হতে গেলে যদি সে চেঁচামেচি জোড়ে, এইসব ভাবনার মধ্যে গাড়িটা স্টার্ট করলো অনিন্দ। তখনই মেয়েটা বলে উঠল, একটু দাঁড়াবেন? কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? না। অনিন্দর কাঁধে মাথা রাখলো মেয়েটা, বলল, মন খারাপ, ভালো লাগছে না একদম। আই নিড সামওয়ান। আপনি ঠিক করতে পারবেন আমার মন? বলুন, কুশলের ব্যাপারে কি জানতে চান আপনারা? ইন্দ্রজিৎ আর সুমিতের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ডক্টর মহিম ঘোষ। ও যখন প্রথম আপনার কেয়ারে আসে আর এখনকারও, এদের মধ্যে পার্থক্য কতটা? একেবারে শুরুতে কুশলকে আমি যেভাবে পেয়েছিলাম তার বর্ণনা দেবার জন্য একটা শব্দই যথেষ্ট, ট্রমাটাইজড। ও কেমন কুঁকড়ে থাকতো, কারো সামনে আসতে চাইতো না, কথা বলতে চাইতো না। ওর এই কোমল স্বভাবটা যে আর পাঁচজনের কাছে হাসি ঠাট্টার খোরাক, এটাই না ও একরকম মেনে নিয়েছিল।
সেখান থেকে স্বাভাবিক কথাবার্তার অবস্থায় ওকে আনতে আমার প্রায় 1 বছর লেগে যায়। হ্যাঁ, এখন ওকে দেখে আপনার ঠিক বলে মনে হবে, তবে পুরনো কথাগুলো উঠলে ওর মধ্যে আগের সেই সমস্যা, আগের সেই ভয় ফিরে আসতে পারে। আচ্ছা, ওর মধ্যে আপনি কোনো প্রতিশোধ স্পৃহা দেখেছেন? মানে যাদের আচরণে ওর এই অবস্থা, তাদের বিরুদ্ধে কিছু করতে চাওয়ার কোনো ইচ্ছে, রাগ, ঘৃণা, এরকম কিছু? না না, একেবারেই না। বরং ওর মধ্যে আমি একটা নিরীহ শিশুর আচরণ বেশি করে পেয়েছি। মাঝে মধ্যে ওর মধ্যে একটা ক্ষোভ প্রকাশ পেত, সেটাকেও অভিমান আর কষ্টের মিলিত প্রকাশই বলা চলে। পরে সেই ভাবটা চলেও যায়। গত 6 মাসে ওর বাবা মায়ের মতে ও অনেকটাই কিন্তু আগের মতো হয়ে গেছে। না, তবে পুরোটা নয়, আগের কুশলের সঙ্গে ওর সামান্য পার্থক্য আছেই, আর সেটা কিন্তু প্রত্যাশিত। এই পার্থক্যটা ঠিক কোন কোন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে? ওর মধ্যে শিশুসুলভ আচরণ, নরম স্বভাব, এগুলো সবই প্রায় আগের মতো হয়ে গেছে। কিন্তু আগে ওর মধ্যে স্বাভাবিক মানুষের মতো যে রাগ উত্তেজনা দেখা যেত, সেটা এখন আর দেখা যায় না। পুরনো কথা বললে ও আপসেট হয়ে যায়, অসুস্থ বোধ করে, কিন্তু একটুও রাগ করে না। এই ব্যাপারটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে ও এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। রাগ হয় না? দেখুন, 6 মাস আগে অবধি ট্রিটমেন্ট চলাকালীন ওকে রাগ করতে বা উত্তেজিত হতে দেখেছি, কিন্তু এই 6 মাস না, ও একদম রাগেনি। ওর অনেক উন্নতি হলেও এই ব্যাপারটা কিন্তু আমাকে যথেষ্ট উদ্বেগে রেখেছে। স্যার, কুশলকে এবার বোধহয় ক্লিন চিট দেওয়া যায়। গাড়িতে বসে সুমিত বললেন, একেবারেই যে রাগে না, এমন কারোর পক্ষে এই খুনগুলো কি আদৌ করা সম্ভব স্যার? আমার যে খটকা লাগছে সুমিত, দেওয়ালের ওই ছবিটা, তারপর ওর একেবারেই রাগ না হওয়া, এগুলো কোনো একটা দিকে ইঙ্গিত করছে। সেটা কি বুঝতে পারছি না। তাছাড়া কুশলের বাড়িও ওই ছেলেমেয়েগুলোর বাড়ি থেকে খুব একটা দূরে নয়। সরি সুমিত, আমি এখনও ওর উপর নজরদারি চালানোরই পক্ষপাতী। সুমিত তারপর বললেন, আচ্ছা স্যার, ওই কাল ওই দুটো মেয়ের সঙ্গে কথা বলে কিছু জানতে পারলেন? মানে ওরা কি ওই হাইওয়েতে মার্ডারের ব্যাপারে কিছু জানে? না, ওই মেয়ে দুটো ওই রাতে বাইরে ছিল এমন কোনো প্রমাণ নেই। বিহানের উপর ওদের রাগ আছে, ছেলেটা মরে যাওয়ায় ওদের খারাপও লাগেনি, কিন্তু ওদের বিরুদ্ধে কিছুই তেমন। ইন্দ্রজিতের কথার মাঝেই সুমিতের ফোন বেজে উঠল। সুমিত সেটা রিসিভ করার একটু পরেই বলে উঠলেন, কি? আমি এখনই স্যারকে বলছি, ধরো। কি হয়েছে? হাইওয়েতে আবার একটা খুন হয়েছে স্যার। একই প্যাটার্ন? একদম এক। মন তো বলছে মার্ডার ওয়েপনও একই হবে, তবে সেটা নিশ্চিত করার জন্য কাটা ছেঁড়া করতে হবে। এটুকু বলতে পারি যে হেয়ার স্যাম্পল পাওয়া গেছে সেটা নিঃসন্দেহে একটি মেয়ের, কিন্তু সেই চুলের মালকিনের সাথে এই খুনের কানেকশন আছে কিনা তা সময় আর তোমার তদন্ত বলবে। তদন্ত নয় ডক্টর, একেবারে ছায়াবুহ। ওই কলেজ স্টুডেন্ট আর এই হাইওয়ে মার্ডার, দুটো যে আলাদা কেস সেটা বুঝতে পারছি, কিন্তু কলকাতায় একই সঙ্গে একই সময়ে হঠাৎ করে একাধিক সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটল কেন? তার মানে? স্যার, সুমিত এগিয়ে আসায় ডক্টর সান্যালের কথাটা শেষ হলো না। কাছে এসে সুমিত বললেন, এই কেসে একটা লিড পাওয়া গেছে স্যার। নিহত অনিন্দ্য ব্যানার্জি লাস্ট নীরা বলে এক মহিলার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেই মহিলা আজ দুপুরে নিউজ দেখেছে। সেখানেই দেওয়া নাম্বারে ফোন করে বলেছেন যে তিনি ইনভেস্টিগেটিং টিমকে কিছু জানাতে চান। তো মহিলাকে লালবাজার আসতে বলি। ঘরের মধ্যে ইন্দ্রজিৎ, সুমিত আর অনুভব থাকায় অল্প বয়সী তরুণীটি অস্বস্তি বোধ করছিল। তাকে জল আর চা খাইয়ে একটু সহজ করে তুললেন ইন্দ্রজিৎ। কাল স্যার ড্রাইভ করতে করতেই আমার সঙ্গে ফোনে কথা বলছিলেন। তখন রাস্তায় কাউকে দেখে বোধহয় লিফট দেওয়ার জন্য বা সাহায্য করার জন্য উনি গাড়ি থামিয়েছিলেন। কল ডিসকানেক্ট হওয়ার আগে আমি তার গলা শুনেছিলাম। মনে হয় উনি কোনো মহিলাকে দেখে গাড়ি থামিয়েছিলেন। মহিলা? আপনি নিশ্চিত? সেই রকমই মনে হলো। তো মহিলা বলছিলেন, ক্যান ইউ হেল্প মি প্লিজ, বা ওই রকমই কিছু। গলার স্বর শুনে মনে হচ্ছিল যেন তার খুব ঘুম পেয়েছিল। কিছুক্ষণ চুপ করে রইলেন উপস্থিত 3 অফিসার।
তারপর সুমিতি বলে উঠলেন, আপনাকে অনেক ধন্যবাদ নীরা। আপনার আর অনিন্দ ব্যানার্জির মধ্যে কথা হয়েছিল রাত 12:30 নাগাদ, আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় যদি তার কাছাকাছি হয় তাহলে আপনি আমাদের একটা বিশাল বড় লিড দিলেন ম্যাডাম। ধন্যবাদ আমার প্রাপ্য নয় স্যার। নীরার ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি দেখা দিল। ধন্যবাদ ওই খুনির প্রাপ্য যে খুনটা করেছে। আমি ঠিকই বলছি স্যার। ইনফ্যাক্ট আমি প্রথমে ভেবেইছিলাম ওই শয়তানটার খুনের ব্যাপারে কাউকে কিছুই বলবো না। যে করেছে বেশ করেছে। তারপর মনে হলো আজ একটা খারাপ মানুষ মারা গেছে, ঠিক আছে, কিন্তু কাল যদি কোনো ভালো মানুষ ওই খুনের শিকার হয়, তাই যেটুকু জানি সেটা জানানোই ঠিক মনে করলাম। আপনার বসের ব্যাপারে এমন কেন বলছেন? কারণ উনি সেই ধরনেরই লোক। আমাকে উনি ক্রমাগত কুপ্রস্তাব দিয়ে চলেছিলেন। আমি রাজি হইনি বলে একরকম আলটিমেটাম দিয়েছিলেন। শুধু আমি কেন, অফিসের অনেক মেয়েই কথাটা স্বীকার করবে। কাল রাতে উনি আমাকে বলেছিলেন আমি আজ রাতে রাজি না হলে প্রজেক্ট থেকে বাদ পড়ব। বুঝতে পারছেন কেন আমি সেই খুনিকে ধন্যবাদ দিতে চাইছি? দুই ভিকটিমের মধ্যে কমন হলো তাদের চরিত্র। খুনি তার ভিকটিমের ডিটেলস জেনে তবেই এগিয়েছে। বিহান আর অনিন্দ দুজনকেই হাইওয়ের একটা নির্জন অনালোকিত অংশে টার্গেট করা হয়েছে। কিন্তু নারী আসক্তির ব্যাপারটা ছাড়া এই দুজনের মধ্যে আর কোনো লিঙ্ক আছে কি? সাদা বোর্ডটার দিকে তাকিয়ে ধীর লয়ে কথাগুলো বলছিলেন ইন্দ্রজিৎ। সুমিতার অনুভব জানেন ওগুলো তাঁদের নয়, বরং নিজের উদ্দেশ্যেই বলছেন গোয়েন্দা। তবু তারা চুপ করেছিলেন। কথাগুলোর মধ্যে থেকে তারা হয়তো আলোর ফুলকে খুঁজছিলেন, যাতে এই ছায়াব্যূহের সঙ্গে লড়া যায়। যদি তেমন কোনো লিঙ্ক না পাওয়া যায়? অবশেষে মুখ খুললেন অনুভব। তার দিকে ঘুরে ইন্দ্রজিৎ বললেন, তাহলে খুনির এমন কোনো অতীত আছে যেটা... তখনই সুমিতের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করলেন সুমিত। ইন্দ্রজিৎ তৎক্ষণাৎ স্পিকার অন করতে নির্দেশ দিলেন। ওপার থেকে শোনা গেল, বাড়িটা থেকে কেউ একজন বেরিয়েছে। গলাটা সেই পুলিশের যাকে কুশলের বাড়ির ওপর নজর রাখতে বলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু কে বেরিয়েছে বুঝতে পারছি না স্যার। মাথা মুখ সব ঢাকা। হুডির জ্যাকেট? সেই রকমই মনে হচ্ছে। এদিকে বাড়ির লাইট সব বন্ধ। মনে হচ্ছে বাড়ির বাকিরা টের পায়নি। কোন দিকে যাচ্ছে? নর্মালি হেঁটে বড় রাস্তার দিকে যাচ্ছে। আমরাও ফলো করছি স্যার। সাবধান, যেন কোনোভাবেই টের না পায়। হ্যাঁ স্যার, মনে হচ্ছে ওই বাড়ির ছেলেটাই। মানে সেই রকমই চেহারা। এবার খুব জোরে জোরে হাঁটছে। এই তো প্রায় ছুটছে। ওকে কি ধরবো স্যার? একদম না, তোমরা দুজন ডিস্টেন্স মেনটেন করে ওকে ফলো করো, আর কোথায় যায় তার আপডেট দিতে থাকো। আচ্ছা স্যার। এই তো ওই বাড়ির দিকে যাচ্ছে স্যার। ফোনে আসা আপডেটের ভিত্তিতে চালককে নির্দেশ দিলেন সুমিত। ইন্দ্রজিৎ কিছু বললেন না। ইঁদুর বেড়াল খেলার এই পর্যায়টাই সাংঘাতিক গুরুত্বপূর্ণ। অভির বাড়ির থেকে একটা নিরাপদ দূরত্বে গাড়িকে থামিয়ে দিলেন তিনি। এবার অপেক্ষা। এ তো ঘুরপাক খাচ্ছে। তোমাদের দেখে ফেলেনি তো? না না, কিন্তু এ তো অন্যদিকে হাঁটা লাগালো। ফলো করার সময় লোকেশন শেয়ার করতে থাকো। আমার মন বলছে এর আসল লক্ষ্য কুহেলি। দেখা যাক। রাত তখন প্রায় 1:30। ফোনটা হঠাৎ বেজে উঠল। ঘুম ভাঙা চোখে ফোনের দিকে তাকিয়েই চমকে উঠল কুহেলি। ইন্দ্রজিৎ রায়। ভয়ে ভয়ে ফোন ধরে কুহেলি বলল, হ্যালো স্যার, এত রাতে আবার কিছু হলো নাকি? কিছু হয়নি এখনো, তবে হতে চলেছে। ওই খুনি এখন তোমার বাড়ির কাছে ওত পেতে আছে। সে কি? হ্যাঁ, তবে ভয়ের কিছু নেই। আমরা পুরো টিম নিয়ে তোমার বাড়ির কাছেই আছি। আজ রাতে ওই খুনিকে হাতে নাতে ধরতে হবে। তবে তবে কি? প্লিজ স্যার ওকে ধরুন, আমাকে বাঁচান। তার জন্য তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, ওই মাত্র অভির বাড়ির সামনে থেকে ঘুরে এসেছে। ওখানে কাউকে দেখতে পাইনি। এখন তোমার বাড়ির সামনে থেকে ঘুরে ও অন্য ভিকটিমের কাছে যাবে নাকি নিজের বাড়ি ফিরে যাবে তা আমরা জানি না। তাই ওকে হাতে নাতে ধরার জন্য তোমাকে ওর ভিকটিম সাজতে হবে। স্যার প্লিজ
আমাকে আমাকে মেরে ফেলবে। আমরা তোমার কিচ্ছু হতে দেব না, শুধু যা বলছি তা মন দিয়ে শোনো। তোমার বাড়ির পিছন দিকে দরজা আছে? আছে, আচ্ছা স্যার। ওটা খুলে দাও। দুজন অফিসার ঢুকে আসবেন, কিন্তু সাবধান, বাড়ির কোনো আলো জ্বালাবে না। কুহেলি সেই মতো ওর বাবা মাকে উঠিয়ে দরজাটা খুলে দিল। দুজন লোক রিভলভার হাতে চুপচাপ ঘরে ঢুকে আসতেই দরজাটা বন্ধ করে দিলেন কুহেলির বাবা। এবার ছাদে চলে যাও। তোমার কোনো বন্ধুর সঙ্গে ফোনে পড়া বা বয়ফ্রেন্ড যা হোক কিছু নিয়ে স্বাভাবিকভাবে কথা বলার ভঙ্গিতে ফোনে কান চেপে ঘুরতে থাকো। ভয় পেও না, আমরা আছি। হুডির জ্যাকেট পরা ব্যক্তি সামনের গলির মুখে দাঁড়িয়েছিল, নির্বিকার, নিথর হয়ে। হঠাৎ সে উত্তেজিত হয়ে উঠল। ছাদে কুহেলিকে দেখতে পেয়েছে সে। নিঃশব্দে ছায়ার সঙ্গে মিশে সে এগিয়ে এলো বাড়ির দিকে। আর চোখে কুহেলি দেখল নিচের রাস্তা বরাবর হুডের জ্যাকেট পরা একজন ওর বাড়ির পাশের গলিতে ঢুকল। অন্তরাত্মা কেঁপে উঠল কুহেলির। শির দাঁড়া বরাবর যেন বিদ্যুতের ঝিলিক দিল। মৃত্যুকে এত কাছে দেখেও যেচে তার সামনে টোপ হতে যাওয়া কুহেলির মনে হলো শ্রীনন্দা আর ঈশিতার কষ্ট যেন ও নিজেও অনুভব করতে পারছে। হাত পা ঠান্ডা হয়ে আসছিল ওর। সেই অবস্থাতেই কুহেলি ফোনের ওপাশে এক বন্ধুর অস্তিত্ব ভেবে নিয়ে বলতে শুরু করলো, যা অবস্থা চলছে তাতে বেঁচেও মরমর হয়ে আছে রে। এরপর যত খারাপ অবস্থাই হোক না কেন, সুইসাইড করার কথা ভাববো না। বি স্টেডি, ও কিন্তু ছাদে উঠেই গেছে প্রায়। কুহেলির কপাল ঘামে ভিজে গেল। ফোনটা কানে নিয়েও ও বুঝতে পারল ছাদের কার্নিশ থেকে কে যেন ধপ করে ছাদের মেঝেতে পা রাখল। পিছন ফিরতে কুহেলি দেখল ওদিকের দেওয়াল ঘেঁষে একজন দাঁড়িয়ে আছে, দুপা একটু ফাঁক, হুডের জ্যাকেট, মুখ দেখা যাচ্ছে না। শত চেষ্টা করেও ওর গলা দিয়ে চিৎকার বেরোলো না, শুধু বলতে পারল কে? লোকটা কোনো উত্তর না দিয়ে কুহেলির দিকে এগিয়ে এলো। ছাদের রেলিংয়ে কোমর ঠেসে নিজেকে যথাসম্ভব পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কুহেলি। মোবাইলটা কান থেকে নেমে গিয়েছিল। ওর থেকে বড়জোর হাত দুয়েক দূরত্বে এসে দাঁড়ালো লোকটা। তারপর পকেট থেকে কিছু একটা বের করলো। হাতটা উপরে তুলতেই ধাতব ফলাটা চকচক করে জিনিসটাকে চিনিয়ে দিল। ছুরি! কুহেলি বুঝতে পারছিল আতঙ্কে অজ্ঞান হয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ও আর দেরি করল না, আর্তনাদ করে উঠল, বাঁচান! সিঁড়ির অন্ধকার থেকে বেরিয়ে এলো দুই ছায়ামূর্তি। একটু থমকে গেল হুডের জ্যাকেট পরা লোকটা। সে একদিকে ঘুরে দৌড়তে যাচ্ছিল, তার আগে তার উপর ঝাঁপিয়ে পড়লেন সুমিতার অনুভব। লোকটাকে বেঁধে ছুরিটাকে সযত্নে এভিডেন্স পাউচে রেখে তাকে তুলে দাঁড় করানো হলো। ততক্ষণে মাথার হুডটা নেমে গেছিল। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলছিল, প্রতিশোধ নেব, আমি সবার উপর প্রতিশোধ নেব। রাগে আর উত্তেজনায় লাল হয়ে থাকা সেই চেহারা দেখে চেনা মানুষটির সঙ্গে মেলানোই যায় না প্রায়। কুশল! এই পরিণতির জন্য তোমরা অনেকটা দায়ী কুহেলি। আমি যতটা বুঝছি তাতে কুশলকে আরো ভালো করে স্টাডি করতে হবে। ক্রাইম ব্রাঞ্চের সহায়ক সাইকিয়াট্রিস্ট ডক্টর রূপক সাহা চিন্তিত মুখে বললেন, সেই জন্যই আপনার কাছ থেকে কিছু ইনপুট চাইছি ডক্টর ঘোষ। ডক্টর ঘোষ দুঃখিত ভঙ্গিতে ইন্দ্রজিতের দিকে তাকালেন। তারপর ডক্টর সাহার দিকে ঘুরে বললেন, আমার তরফে যা করা সম্ভব অবশ্যই করব, কিন্তু এইমাত্র যে কুশলকে দেখলাম আমি কিন্তু তাকেই চিনি। এতদিন ধরে এই নরম শান্ত মানুষটির ট্রিটমেন্ট আমি করেছি, কিন্তু কাল রাতে ওর যে আচরণের বর্ণনা আপনারা দিচ্ছেন। সাক্ষী আছে ডক্টর, ক্যামেরার ফুটেজও আছে। এই ওটা যে কুশলই ছিল সেই নিয়ে কোনো সংশয় নেই। সে কথা মেনে নিচ্ছি, কিন্তু এতদিনেও ওর এই দ্বিতীয় সত্তাটার অস্তিত্ব আমি বুঝতে পারিনি। এটা না আরো বেশি অবাক করছে আমাকে। বরং গত 6 মাসে ওর আচরণ থেকে তো মনে হয়েছিল ও সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে অনেক দূরে গিয়ে গেছে। আমাকে অফিসার জানালেন গতদিন নাকি আপনি বলেছিলেন যে এই 6 মাসের মধ্যে কুশলের একদম রাগ হয়নি। সেটাই কি তাহলে
অন্য কোথাও গিয়ে জমা হচ্ছিল? কিভাবে হলো সেটা? বলা কঠিন। আচ্ছা, আপনাদের কি মনে হয় কি হয়েছে ওর? ডক্টর সাহা আর ইন্দ্রজিৎ মুখ চাওয়াচাওয়ি করলেন। ইন্দ্রজিৎ বললেন, কুশল যে অপরাধ করেছে সেটার কোনো ক্ষমা হয় না, কিন্তু কেন সেই আচরণগুলো করলো সেটা স্পষ্ট হওয়া দরকার। আপনি বলুন ডক্টর সাহা, আইন আদালতের বাইরে এগুলোকে একাডেমিক ডিসকাশন হিসেবে নেওয়া যাক আপাতত। আমার ধারণা এই 6 মাসের মধ্যেই কুশলের মধ্যে অন্য সত্তাটার জন্ম দেওয়া হয়েছে। খুব সম্ভবত ওই রাতের দিকে এটা আত্মপ্রকাশ করে। অনেকটা ওই বাইরে ঘন হওয়া অন্ধকারের ট্রিগারে মনের অন্ধকার দিক প্রকট হওয়ার মতো আর কি। এই কুশলের জন্ম হয়েইছে ওর উপর যা হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য। কুশল সেই সত্তাটির অস্তিত্ব সম্বন্ধে ওয়াকিবাহাল বলেই সে দেওয়ালে গ্রাফিতির মতো করে ওই ছবিটা এঁকেছিল। কিন্তু সেই সত্তাটিকে সে ভয়ও পায়। আপনাকে দেখে যখন ও কান্নাকাটি করছিল তখন দেখে বুঝতে পারছি ও একটা অদ্ভুত অবস্থার মধ্যে রয়েছে। আপনি ছাড়া আর কারো পক্ষে কি ওর কন্ট্যাক্টে আসা সম্ভব ছিল ডক্টর ঘোষ? প্রফেসর এস গত মাস 6কে কুশল এবং আরো কয়েকজনের সঙ্গে একাধিক সেশন করেছেন। এস মানে জগৎ বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সমাদ্দার? হ্যাঁ, উনি কলেজে আমার সিনিয়র ছিলেন। গত বছর একটা সেমিনারে এসে কি একটা নোট অ্যাড্রেস দিয়েছিলেন। 6 মাস আগে উনি আমার আমন্ত্রণে এই ক্লিনিকে এসেছিলেন। তখনই উনি বলেছিলেন যে কেস স্টাডি হিসেবে উনি আমার কয়েকজন পেশেন্টের সঙ্গে কথা বলতে চান। সেই বিষয়ে ওর অ্যানালিসিস কিন্তু আমার ক্লিনিকেরই সম্পত্তি হবে। এটা একটা বিরাট সম্মানের বিষয় বলে আমি আপত্তি করিনি। সেই অ্যানালিসিস কি আপনি দেখেছেন? দেখেছি। তাতে আমার ফাইন্ডিংস এবং ট্রিটমেন্টকেই সমর্থন জানানো হয়েছে। ডক্টর সমাদ্দারের কন্ট্যাক্ট নাম্বার আর লোকাল অ্যাড্রেস আমাকে দিতে পারবেন? তা পারবো, কিন্তু উনি এখন দেশে আছেন কিনা সেটা কিন্তু আমি জানি না। সেটা আমি জেনে নেব। নাম্বার সেভ করার জন্য ফোনটা বের করতেই তাতে সুমিতের কল এলো। রিসিভ করলেন ইন্দ্রজিৎ। স্যার বলছি, হাইওয়ের পাশে টোল প্লাজা আর একটা ভালো ধাবা থেকে বেশ কিছু ফুটেজ পাওয়া গেছে। আমি নিয়ে আসছি স্যার। গ্রেট। কুশলী কি তাহলে এই জোড়া কেসের ব্রেক হয়ে দাঁড়াবে? রাত 1টা, ওই সময় আধ ঘন্টা আগে থেকে আধ ঘন্টা পরে পর্যন্ত সমস্ত ফুটেজ দেখব। চালাও দেখি। সামনের দুটো মনিটরের স্ক্রিনে বিহানের খুনের রাতের দুটো ফুটেজ চালিয়ে সেটা দুবার করে দেখলেন ইন্দ্রজিৎ। তারপর বললেন, ব্যাপারটা খেয়াল করেছো তোমরা? কোন ব্যাপারটা স্যার? আমরা তো কিছু হতে দেখলাম না। এই গাড়িটাকে লক্ষ্য করো। বিহানের গাড়ি প্লাজা পেরোনোর কিছুক্ষণ আগে ওটা হাইওয়েতে উঠেছে। ধাবার ক্যামেরাও তাই বলছে। এদিকে রাত 1:30 নাগাদ দেখছি যে গাড়িটা ফিরতি রাস্তায় আসছে। রাত বিরেতে কেউ ফটোগ্রাফি করার জন্য হাইওয়েতে ওঠে না। আর গাড়িটার যদি গন্তব্যস্থল হতো এর পরের জনপদ, তাহলে এত কম সময়ের মধ্যে সেটা ফেরার কথা নয়। তাহলে এটা ওই রাস্তায় গেছিল কেন? দুই অফিসারই সায় দিলেন। অনুভব দ্বিতীয় দিনের ভিডিও চালাতে বলে দিলেন টেকনিশিয়ান ছেলেটিকে। সুমিত আগ্রহী হয়ে ঝুঁকে পড়লেন। এই তো। অনুভব উত্তেজিত হয়ে বলে উঠলেন কিছুক্ষণ পর, হ্যাঁ, এখানেও তো একটা গাড়ি এভাবেই। হ্যাঁ, কিন্তু এটা তো আলাদা গাড়ি। এই দানাদার ক্যামেরাতেই মনে হচ্ছে দুটোর রং আলাদা, আর নাম্বার প্লেট তো আলাদাই। এই গাড়ি দুটোর নাম্বার ট্রেস করো। কালকের মধ্যে এই ডিটেলস পাওয়া খুব দরকার। আর আমি চললাম সাইকিয়াট্রিক সুনির্মল সমাদ্দারের কাছে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। আচ্ছা স্যার, দুটো কেস আলাদা, এটা নিশ্চিত তো? নিশ্চিত? ছায়াবুহে কিছুই নিশ্চিত নয় সুমিত। মাথাটা খোলা রাখাই দরকার এই মুহূর্তে। দেখা যাক কতদূর যাওয়া যায়। আপনার তো খুব সুখ্যাতি শুনেছি অফিসার। ইন্দ্রজিৎকে সাদরে অভ্যর্থনা জানালেন ডক্টর সমাদ্দার। এতটা পথ পেরিয়ে এলেন, কথা শুরুটাকে চা হয়ে যাক বরং, কেমন? হোক। কিরকম চা এখন খেলে আমার ভালো লাগবে বলে আপনার মনে হয়? দেখুন, আমার চেনা জানা মানুষেরা বলেছেন স্বাস্থ্য সচেতন বলে আপনি গ্রিন টি খান, তবে এই মুহূর্তে আপনি বোধহয় লেমন টি বেশি পছন্দ করবেন। আমি সেই মতোই কিন্তু বলে দিয়েছি, কেমন? আপনি সত্যিই মন বোঝেন দেখছি।
কুশলকে বুঝতে পারলেন না কেন? দেখুন, এই ব্যাপারটা আসলে সামান্য উত্তেজিত হয়েও থেমে গেলেন ডক্টর সমাদ্দার। ততক্ষণে পট, লেবু, চিনি সব নিয়ে একজন মধ্যবয়সী পুরুষ ঘরে ঢুকেছিল। সমাদ্দার ইন্দ্রজিতের কাপে চা ঢেলে দিলেন, নিজের কাপেও নিলেন, তারপর বললেন, এই ব্যাপারটা আমার বিশ্বাস করতে সত্যি কষ্ট হচ্ছে। মহিমের ক্লিনিকের বেশ কয়েকজন পেশেন্টের সঙ্গে আমি আলাদাভাবে একাধিকবার বসেছিলাম, তাদের মধ্যে কুশলও ছিল, কিন্তু আপনি যা বললেন তা তো ওর সঙ্গে মেলানোই যাচ্ছে না। ওকে দেখে আপনার কি মনে হয়েছিল ডক্টর সমাদ্দার? মহিমের ট্রিটমেন্টে যে ও অনেকটা ইমপ্রুভ করেছিল সেটা রীতিমতো ডকুমেন্টেড। কুশলের মূল সমস্যা ছিল দুটো। একদিকে ও নিজের সঙ্গে হওয়া অন্যায়গুলো ভুলতে পারছিল না, আর অন্যদিকে নিজের নরম স্বভাবের জন্য তার প্রতিবাদও করতে পারছিল না। এই দুই আবেগের মধ্যে ও একেবারে দীর্ণ হয়ে পড়েছিল। মহিম সেখানেই ওকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠার রাস্তা দেখাচ্ছিল। আমার মনে হয়েছিল একদম সঠিক উপায়ে ট্রিটমেন্ট চলছে কুশলের। আচ্ছা, এই আবেগ জিনিসটা মানুষের আচরণকে কিভাবে প্রভাবিত করে সেটাই তো আপনার সাম্প্রতিক গবেষণার বিষয়, তাই না? মানে আপনি কি বলতে চাইছেন? সোশ্যাল মিডিয়ায় আপনার একটা কি নোট অ্যাড্রেস দেখেছিলাম, তাতে আপনি আবেগ ও তার প্রভাবের ব্যাপারে খুব সুন্দরভাবে বলেছিলেন। তাতেই তো দেখলাম আপনি বললেন যে ওটাই নাকি আপনার সাম্প্রতিক গবেষণার বিষয়। ও তাই বলুন। আসলে নিছক পড়াশোনার বাইরে এই আবেগের ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল অন্য কারণে। আপনি কি আদি পর্বের 9 জন প্রতিভাধর মানুষকে নিয়ে গড়া গুপ্ত সংঘের সম্পর্কে কিছু জানেন? ওটা তো কল্পনাপ্রসূত তত্ত্ব বলেই জানতাম। তার মধ্যে সত্যি সারবত্তা কিছু আছে নাকি? যা রটে তার কিছু তো সত্যি বটে। এটা জেনে রাখুন যে এই গুপ্ত জ্ঞানের মধ্যে মনস্তত্ত্ব, বিশেষত আবেগের ব্যবহারও ছিল। সময়ের তুলনায় অনেক আগেই সেই তত্ত্বগুলো আবিষ্কৃত হয়েছিল। ভুল লোকের হাতে পড়লে তা কতটা মারাত্মক হতে পারে তা সেই জ্ঞানীরা বুঝেছিলেন। আপনি এগুলো জানলেন কিভাবে? মানব চরিত্র নিয়ে গবেষণা করতে গিয়েই এগুলো জানা গেছে আর কি। ভেরি ইন্টারেস্টিং। পরে কখনো যদি আপনার কাছে আসি তাহলে দয়া করে বিষয়টা নিয়ে আর একটু জানাবেন। বুঝতেই পারছেন আমার পেশা এই বিষয়টা নিয়ে কিছুটা জানা কতটা জরুরি। অবশ্যই, তবে এই যাত্রা বোধহয় সেই সুযোগ হবে না। আমি আর 5 দিন পরেই লন্ডনে ফিরে যাচ্ছি। আসলে সুনির্মল সমাদ্দারের বাড়ি থেকে বেরিয়েই ইন্দ্রজিৎ মহিম ঘোষকে ফোন করলেন। একটা অদ্ভুত আশঙ্কা তাকে ত্রস্ত করে তুলেছিল। ডক্টর ঘোষ ফোন ধরতেই ইন্দ্রজিৎ বললেন, আমি জানি পেশেন্টের পার্সোনাল ডিটেলস দেওয়া আপনার এথিক্সের বাইরে, কিন্তু এই প্রশ্নের উত্তরটা কুশলের কেসের সাথেই জড়িয়ে, তাই সম্ভব হলে প্লিজ উত্তর দেবেন। কি প্রশ্ন? আপনার ক্লিনিকের একাধিক পেশেন্টকে নিয়ে গত 6 মাসে স্পেশাল সেশন করেছিলেন ডক্টর সমাদ্দার। সেই পেশেন্টদের মধ্যে কি কোনো অল্প বয়সী মেয়ে ছিল যার পাস্ট লাইফে শারীরিক নিগ্রহ জাতীয় কিছু ঘটেছিল? না তো, কিন্তু এটা জানতে চাইছেন কেন? একটা অদ্ভুত কথা মনে হলো। যাই হোক, ধন্যবাদ। ফোন রেখে পকেটে ভরার আগেই সুমিতের ফোন এলো। রিসিভ করে ইন্দ্রজিৎ বললেন, কিছু খবর পেলে সুমিত? স্যার, 2টো গাড়ি একটা প্রাইভেট এজেন্সি থেকে ভাড়া নেওয়া হয়েছিল, আর এজেন্সির ঠিকানা আমি মেসেজ করছি। আপনি এলেই। এই সত্যি বলছি স্যার, এই আমি চিনি না মেয়েটাকে। আমার কাছ থেকে কতজন গাড়ি ভাড়া নেয়, কেউ ড্রাইভার সমেত, কেউ নিজে ড্রাইভ করতে চায়। আমি কি করে এই সবার ডিটেলস চেক করব? ঘেমে নিয়ে ওঠেন মল্লিক কার সেবা এজেন্সির মালিক নবারুণ মল্লিক। তাই লাবণ্য বলে একটা নাম, আর যা খুশি তাই মোবাইল নম্বর লিখে দিয়েও কেউ গাড়ি বুক করে নিতে পারে আপনাদের থেকে? কি বলছেন এসব? অনুভব চিবিয়ে চিবিয়ে বললেন, সিকিউরিটি ডিপোজিটের ওপর আরো কতটা নিয়ে পকেটে ভরেছিলেন মিস্টার মল্লিক?
বিশ্বাস করুন স্যার, পয়সা কড়ির ব্যাপার নয়। মহিলা বলেছিলেন বলেছিলেন এই স্বামীর সঙ্গে আইনি ঝামেলার জন্য পেপারস লক করতে চাইছেন না। ওর স্বামী নাকি মোটর ভেহিকেলস থেকে এই গাড়ি ভাড়া নেওয়ার রেকর্ড বের করে নিতে পারবেন। এই তখন ভীষণ সমস্যা হবে ওর। চমৎকার, যেখানে যে প্রণামী চলে সেখানে সেটাই দেওয়া হয়েছে। আপনার দোকানের দেওয়ালে আপনার মেয়ের ফটো দেখেই উইক পয়েন্ট টের পেয়ে গেছিল আমাদের টার্গেট। দিব্যি ম্যানেজ করে ফেলেছিল তাই দিয়েই। কিন্তু মিস্টার মল্লিক, একটা লিড না দিলে আমরা যে আপনাকেই তুলব এবার। লিড? হাঁ করে ইন্দ্রজিতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন নবারুণ। তারপর তার মুখটা একটু একটু করে উজ্জ্বল হয়ে উঠল। প্রায় লাফিয়ে উঠে তিনি বললেন, আপনারা আসুন আমার সঙ্গে। নবারুণ প্রায় ছুটে কেবিনের পাশের বড় জায়গাটায় গেলেন। সেখানে একাধিক গাড়ির পরিচর্যা চলছিল। একটা টেবিল আর চেয়ার ছিল। তার কোনাকুনি একটা ক্যামেরা লাল আলোর মৃদু জ্বলা নেভা দিয়ে নিজের অস্তিত্ব বোঝাচ্ছিল। যেদিন ওই মহিলা এই গাড়ি ভাড়া নিতে এসেছিলেন, এই সেদিন আমার কেবিনের এমসিবি ট্রিপ করেছিল। বাধ্য হয়ে এই সেদিনের কাজকর্ম এইখানে বসেই সেরেছিলাম। এখানে যেসব গাড়ির কাজ হয় তার পার্টস যাতে মিসপ্লেস না হয়, এই সেজন্যই ক্যামেরাটা লাগানো আছে। এই কপাল ভালো হলে ওতে মহিলার ফটো পাওয়া যাবে। নবারুণের এবং ইন্দ্রজিৎ অ্যান্ড কোম্পানির কপাল ভালোই ছিল। ফুটেজে সালোয়ার কামিজ পরিহিত একটি অল্প বয়সী মেয়েকে চিহ্নিত করা হলো। মুখের ছবিটা জুম করে ও ক্রপ করে মোবাইল ইউনিট ও ইনফর্মারদের পাঠিয়ে দেওয়া হলো তার কিছুক্ষণের মধ্যেই। মেয়েটা আবার আসবে মিস্টার মল্লিক। আমার মন বলছে ও এখান থেকেই গাড়ি নেবে। কিচ্ছু বুঝতে দেবেন না, আগের মতো করেই গাড়ি ভাড়া দেবেন, তারপর আমাদের জানাবেন। স্যার, ওদিকের কি বুঝলেন? মল্লিক কার সেবা ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করলেন সুমিত। আমার ইনটিউশন বলছে কুশলের কেসটার ব্যাপারে ডক্টর সমাদ্দার কিছু জানেন, বুঝলে। কিন্তু লোকটা একে হাই প্রোফাইল, তাই পাকা মাথার, তাই খুব সাবধানে এগোতে হবে। মাথারই তো ডাক্তার। ইতিমধ্যে সাইলেন্ট মোডে থাকা মোবাইলের কাঁপুনি অনুভব করে সেটিকে পকেট থেকে বের করে এনেছিলেন অনুভব। ফোন ধরে প্রাথমিক কথা শুনে তিনি উত্তেজিতভাবে বলে উঠলেন, আরে গাড়িটা থামাও। গাড়ি থেমে গেল। সবাই চুপ করে রইলেন। অনুভব বললেন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ শুনুন, বলছি গাড়ির নম্বরটা পাঠান এক্ষুনি। আর এখনই কিচ্ছু করবেন না, আর কাউকে কিচ্ছু বলবেন না, বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে। অনুভব ফোন রাখতেই সুমিত জিজ্ঞেস করলেন, মল্লিক এখনই গাড়ি ঘোরাতে হবে স্যার। ওই মেয়েটা এসেছে আর গাড়ি বুক করেছে, আর এই নম্বর, হ্যাঁ সেটাও তো এসে গেছে স্যার। মল্লিক কার সেবা থেকে কিছুটা দূরে এসে পুলিশের গাড়ি থেকে নেমে পড়লেন 3 অফিসার। সুমিত দৌড়লেন ট্যাক্সি ধরতে। কপাল ভালো বলে ট্যাক্সি পেতে বিশেষ বেগ পেতে হলো না। সেটাতে চেপে সোজা রাস্তা ধরে কিছুটা চলার পরেই পুরনো মডেলের স্লেট রঙা গাড়ি দেখা দিল। ইন্দ্রজিৎ ভাবছিলেন, হলদে ট্যাক্সির উপস্থিতি নিয়ে এখনো কেউ মাথা ঘামায় না কলকাতায়। পুলিশের কয়েকটা গাড়ি যদি এরকম হতো। ইতিমধ্যে সামনের গাড়িটা একটা ফ্ল্যাট বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা গাড়ি নিয়ে বাড়ির গেট দিয়ে ঢুকে পার্কিংয়ের দিকে এগোলো। স্যার বলছি, এবার তাহলে আমাদের কি করণীয়? নজর রাখার ব্যবস্থা করবো কে? আপাতত তাই করো, তবে রাত হলে আমাদেরই আসতে হবে। মন বলছে এ মেয়ে আজও একটা মিশনে বেরোবে, তখন আমাদের থাকা দরকার। রাত তখন প্রায় 12টা। ইন্দ্রজিৎ চোখ বন্ধ করে বসেছিলেন। সুমিত মৃদু ধাক্কা দিতে তার চোখ খুলে গেল। অনুভব লুকিং গ্লাসটা এগিয়ে দিলেন। সেটা চোখে দিতেই বাড়ির নিচের আলোজ্বলা পার্কিং লট এক ঝটকায় কাছে এগিয়ে এলো। ইন্দ্রজিৎ দেখলেন শর্ট ব্ল্যাক ড্রেস পরা, মেকআপ আর হাঁটা একেবারে ধারালো একটি মেয়ে চাবি দিয়ে স্লেট রঙা গাড়িটার দরজা খুলল। আরে তো কেজন আসছে, কিন্তু আরে একে তো চেনাই যাচ্ছে না। অস্ফুটে মন্তব্য করলেন অনুভব। এবার তো তাহলে অ্যাকশন। আমি চালাবো তো স্যার। ইন্দ্রজিৎ কিছু বললেন না, শুধু মাথা ঝাঁকিয়ে সায় দিলেন। তুই এখনো কোন শতাব্দীতে পড়ে আছিস রে? রঞ্জনের কথাটা ফুৎকারে উড়িয়ে দিয়ে হেসে উঠল নিলয়। তাছাড়া আমি কোথায় কি করছি তাই নিয়ে জাজমেন্ট পাস করার রাইট তোকে কে দিয়েছে? বরং ঘরে বসে ওয়েব সিরিজ দেখে ভয় পা, ওটাই তোর পক্ষে ঠিক।
লিপির জীবনটা নষ্ট করিস না নিলয়। আর বন্ধু হিসেবেই বলছি, হাইওয়েতে দুটো খুন হয়েছে, এখন ওখানে যাওয়া মানে অকারণে রিস্ক নেওয়া। এই শোন, তোর সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করব না, আমি রাখছি। এনি প্রবলেম ম্যাডাম? মেয়েটা তো একটু আগেও এমন ছিল না, এখন কেমন নাটক করছে দেখছেন স্যার। ওকে ভাত পাততে দাও, শিকার জায়গা মতো আসুক, তারপর আমরাও মাঠে নামবো। অনুভব চোখ শুরু করে ব্যাপারটা বুঝতে চাইলেন। পুলিশের গাড়িটা বেশ কিছুক্ষণ ধরে যথেষ্ট দূরত্ব বজায় রেখে অনুসরণ করছিল। গাড়ির আলো বন্ধ করে লক্ষ্য করে চলেছে মেয়েটির গতিবিধি। মেয়েটি নিজের গাড়ি থামিয়ে দিয়ে বেশ কিছুটা পথ পেছন দিকে হেঁটে এসেছিল। গাড়ি থেকে নেমে 3 অফিসারও হাইওয়ের দুপাশের আলো আঁধারিতে গা মিশিয়ে মেয়েটিকে অনুসরণ করেছিলেন। তখনই এই গাড়িটাকে আসতে দেখেছিলেন তারা। এই তো গাড়ি থেকে দুজনেই বেরোলো আর পেছনের সিটেই যাচ্ছে বলে মনে হচ্ছে। ওরা গাড়ির ভিতরে আবার ঢুকলেই দৌড়তে হবে। মেয়েটি আগে উঠল, তারপর উঠল ছেলেটি। গাড়ির দরজাও বন্ধ হলো তখনই। একদম একা লাগবে না সুইট হার্ট, আমি আছি তো। মেয়েটির কপালে আঙুল ছুঁয়ে মুখের পাশের এলিয়ে থাকা চুলগুলো মেয়েটির কানের পাশে গুঁজে দিল নিলয়। মেয়েটির মুখে হাসি ফুটে উঠল। গাঢ় স্বরে সে বলল, চোখ বন্ধ করুন প্লিজ। কেন বন্ধ করলে কি হবে? সারপ্রাইজ। বেশ। নিলয় সানন্দে চোখ বন্ধ করল। মেয়েটি তার কাঁধের ব্যাগ থেকে সন্তর্পণে বের করে আনলো একটি ছুরি। সেটা তুলতেই গাড়ির কাছে দুদিক থেকেই জোরে টোকা পড়তে শুরু করলো। চমকে উঠল মেয়েটি। নিলয়ও ধর্মর করে চোখ খুলল। মেয়েটি হাতের অস্ত্র আড়াল করে ফেলল মুহূর্তের মধ্যে। কি হয়েছে? বিরক্ত কণ্ঠে কাজ নামিয়ে জিজ্ঞেস করল নিলয়। হোয়াটস রং? গাড়ি থেকে নামুন, এক্ষুনি বেরিয়ে আসুন। অপেক্ষাকৃত নরম স্বরে বললেন ইন্দ্রজিৎ। লুকোনোর চেষ্টা করে লাভ নেই। মেয়েটার চোয়াল শক্ত হয়ে উঠল। ওপাশের দরজা খুলে নামল সে। সুমিত ওপাশেই ছিলেন। আদেশের সুরে তিনি মেয়েটিকে বললেন, অস্ত্রটা দিন ম্যাডাম, কোঅপারেট করুন প্লিজ। অস্ত্র? হাইওয়ে 3 নম্বর মার্ডারের ভিকটিম হতে যাচ্ছিলেন আপনি, তাতে যে জিনিসটা কাজে লাগানো হতো সেটার কথাই তো বলা হচ্ছে। দিন দিন দিন। মার্ডার? একদমই, আমরা ঠিক সময় না এলে আপনিও। সুমিত কথা বলতে বলতে থেমে গেলেন। মেয়েটা কখন ছুরিটা বের করে এনে মসৃণভাবে সেটা সুমিতের গলার একদম কাছে নিয়ে এসেছে সেটা কথায় কথায় কেউই লক্ষ্য করতে পারেনি। পাগলামো করবেন না, ছুরিটা সরিয়ে নিন ম্যাডাম। কেন এসব করছেন আপনি? প্রতিশোধ। মেয়েটির মুখ হিংস্র হয়ে উঠতে থাকে। আমার সর্বনাশ করে শয়তানটা চলে গেছিল, তখন তখন কেউ আমার পাশে দাঁড়ায়নি। এই পশুর অধম মানুষগুলো ওই রকমই, তাই তাই আমি এদের শাস্তি দিচ্ছি। সেটা আইনের পথেই দিন, কিন্তু একে তো খুন, তার উপর পুলিশের গলায় ছুরি ধরা, এ তো মহা পাপ ম্যাডাম। মেয়েটি ড্রাইভারের দিকের দরজা খুলে বসার আগেই চাবিটা ঘোরালো। তারপর সুমিতের গলায় ছুরিটা চেপে রেখেই কোমর বেঁকিয়ে সিটে বসল। সুমিতকে এক ধাক্কা মেরে দূরে সরিয়েই অ্যাক্সেলারেটরে চাপ দিল সে। ইঞ্জিনের গর্জনের সঙ্গে সঙ্গে সামনে ছিটকে গেল গাড়িটা। অনুভব ইন্দ্রজিতের দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে দিলেন গাড়িটার পেছনে ইতিমধ্যে ট্র্যাকার বসানো হয়ে গেছে। ওরা তিনজনেই নিজেদের গাড়ির দিকে দৌড়লেন। এবার নিলয় পেছন থেকে চিৎকার করে উঠল। কিছু দূর এগোনোর পরেই কালভার্টের সামনে একটা দৃশ্য দেখে ইন্দ্রজিতের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সামনের বড় গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে থেতলে গেছে একটা গাড়ির সামনের কিছুটা অংশ। বোঝা যাচ্ছিল কালভার্টে ওঠার মুখে ওপাশ থেকে আসা একটা লরির সামনে পড়ে গিয়েছিল গাড়িটা। কলিশন এড়াতে গিয়ে সেটা শেষ মুহূর্তে বাঁ দিকে সরেছিল। সেই লরিটাও দাঁড়িয়েছিল তার পাশে, কিন্তু ইন্দ্রজিৎ থেঁতলে যাওয়া গাড়িটার দিকেই ছুটলেন। প্রাণে বেঁচে যাবে তো? ইন্দ্রজিতের মুখটা ভাবলেশন দেখালেও তার মনের মধ্যে ঝড় চলছিল। দেখুন, আমরা তো সেই চেষ্টাটাই করছি। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট গম্ভীর মুখে বললেন, তবে কখন জ্ঞান ফিরবে, এমনকি আদৌ জ্ঞান ফিরবে কিনা, এই নিয়ে কিছুই বলতে পারছি না। পুলিশ পাহারার ব্যবস্থা করে দিয়েছে স্যার। সুমিত এসে জানালেন। তারপর নিজের গলায় হাত বুলিয়ে বললেন,
আপনি কিরকম স্বাভাবিক গলে তখন কথা বলছিলেন, এদিকে আমার তো প্রাণ পাখি একেবারে উড়ে গেছিল। ওই রকম পাগল একটা খুনি। তোমাদেরও তাহলে মনে হয়েছে যে মেয়েটির কিছু একটা মেন্টাল সমস্যা আছে। তোমরা এখান থেকে রিপোর্ট আর অন্য ফর্মালিটিগুলো সারতে থাকো, আমি আসছি। আসতে পারি? হ্যাঁ, আসুন। রিমলেস চশমাটা চোখের উপর একবার ঠিক করে নিলেন ডক্টর ঋদ্ধি সেন। আপনি কি অফিসার যিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? আগে হ্যাঁ, আমি ইন্দ্রজিৎ রায়। বসুন বসুন। আপনি ফোনে বলছিলেন আমার এক পেশেন্টের ব্যাপারে আপনার কিছু প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর তো দিতে পারবো না। দেখুন, সেটা কিন্তু আগেই বলে রাখলাম, ক্লায়েন্ট কনফিডেন্সিয়ালিটি এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমি কোর্ট থেকে অর্ডার বের করার ব্যবস্থা করছি, যতটুকু পারবেন আপাতত ততটুকুই আমাকে বলুন। লাবণ্য চৌধুরী কি আপনার পেশেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। লাবণ্য আমারই পেশেন্ট। গত 1 বছর ধরে ও আমার আন্ডারেই আছে। কিন্তু অফিসার, কি ব্যাপার বলুন তো, ওর কেসটা কি রিওপেন হয়েছে নাকি? কেস? আমি ওর কোনো কেসের ব্যাপারে জানি না ডক্টর, তবে এটুকু আমি জানি যে আমার কেসের সঙ্গে ওর পাস্টের একটা যোগাযোগ আছে। আপনার কেস মানে? খবরে হাইওয়ে মার্ডার কেসটার ব্যাপারে শুনেছেন? পরপর কদিনের ব্যবধানে 2টো খুন হয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই শুনেছি। ওই কালকের পেপারেও তো খবরটা বেরিয়েছিল, ওইখান থেকে পড়েছি। 2টো খুনই লাবণ্য করেছেন। কি বলছেন আপনি? এ তো অসম্ভব। গত রাতে ওকে হাতে নাতে না ধরলে 3 নম্বর খুনটা ঠেকানো যেত না। আমার হাতে সময় খুব কম ডক্টর, আপনি প্লিজ লাবণ্যর কেসের ব্যাপারে আমাকে বলুন। আমি কথা দিচ্ছি ও বা ওর পরিবার যাতে এই কেস নিয়ে হ্যারাসড না হয় সেটা আমি নিশ্চিত করব। কিছুক্ষণ চুপ করে রইলেন ডক্টর সেন, তারপর বলতে শুরু করলেন। ও, লাবণ্য আমার কাছে এসেছিল তা ধরুন 1 বছর আগে। ওর বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন। দাদা আর বৌদির সংসারেও থাকতো। অফিস পার্টিতে ওকে স্পাইকড জুস দিয়ে শারীরিক নিগ্রহ করেছিল। লাবণ্য অনেক চেষ্টা করেছিল সে বিষয়ে ওর অফিসের এইচআরওকে জানাতে, কিন্তু সে সুযোগও ওকে দেওয়া হয়নি। বরং ওর ওপর অনেক মানসিক অত্যাচার শুরু হয়। জানেন, ও আত্মহত্যা করার চেষ্টাও করেছিল, কিন্তু ওর দাদা আর বৌদি ওকে এখানে নিয়েছে, ওর সেবা যত্ন করেন। ওরাই ওকে আমার কাছে নিয়ে আসেন। তারপর আমি ওর ট্রিটমেন্ট শুরু করি। লাবণ্যর দাদা বৌদি এখন কোথায় থাকেন? তা ধরেন ওই 2 মাস হলো ওরা দেশের বাড়িতে ফিরে গেছেন। আর লাবণ্যর সেই সিনিয়র? সে অবশ্য তার সোর্স খাটিয়ে বিদেশে একটা পোস্টিং বাগিয়ে নিয়েছে। আচ্ছা, ওর দাদা আর বৌদি ওকে ফেলে চলে গেলেন কেন? সে চলে গেলেন মানে ও তো প্রায় সুস্থ হয়েই গেছে এখন। ইনফ্যাক্ট আপনি যা বলছেন তার সঙ্গে আমি তো লাবণ্যর সাম্প্রতিক কোনো আচরণকে মেলাতেই পারছি না। আচ্ছা, একটা কথা বলুন তো। হ্যাঁ বলুন। গত 6 মাসের মধ্যে আপনার কিছু পেশেন্টকে কি স্পেশাল সিটিং দিয়েছিলেন ডক্টর SS? হ্যাঁ হ্যাঁ, তা দিয়েছিলেন, কিন্তু আপনি কি করে জানলেন? আপনার সাথে ওর পরিচয় হলো কিভাবে? আমার সাথে পরিচয় হলো মানে আমি তো ওনার স্টুডেন্ট। ওই গত বছর যে সেমিনারে উনি চিফ গেস্ট ছিলেন সেটা আমিও অ্যাটেন্ড করেছিলাম। তারপর ওর সঙ্গে মোবাইলে আর ফোনে যোগাযোগ হয়েছিল বটে। উনি নিজেই তখন ওই একটা কেস স্টাডির জন্য আমার কয়েকজন পেশেন্টের সঙ্গে বসতে চাইলেন।
তখন অবশ্য আমি খুব খুশি হয়েছিলাম, বেশ বলতে গেলে ধরুন ইনফ্যাক্ট নিজেকে বেশ সম্মানিত মনে করেছিলাম। লাবণ্য নিশ্চয়ই সেই পেশেন্টদের মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি এই প্রশ্নগুলো কেন করছেন বলুন তো? পরে বলছি ডক্টর, আগে বলুন লাবণ্যর মধ্যে এই কমাসে কি ধরনের পরিবর্তন দেখেছেন? পরিবর্তন বলতে ওই আগে ওর মধ্যে নিজেকে নিয়ে একটা অনুশোচনা আর পাপবোধ ছিল। তাছাড়া ওই ছেলেদের সঙ্গে মেশার কথা ভাবলেই কেমন যেন একদম কুঁকড়ে যেত। হ্যাঁ, ভালো করে ঘুমোতে পারতো না। এখন অবশ্য অনেকটা বেটার। ওই অনুশোচনা আর পাপবোধ সেটা অবশ্য ওর মধ্যে অত দেখি না। এখন আপাতত এই রকমই আছে। থ্যাঙ্কস ডক্টর। আপনার পেশেন্টের যদি প্রয়োজন হয় আপনি তাকে দেখতে যাবেন তো? হ্যাঁ, সে তো যাবই, অবশ্যই যাব। কিন্তু ডক্টর এসএস? পরে বলবো। আর এই নিয়ে দয়া করে কাউকে একটাও শব্দ বলবেন না প্লিজ। হ্যাঁ, বলবো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো সুমিত। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করলেন ইন্দ্রজিৎ। স্যার, আপনি কোথায় স্যার? উত্তেজিত কণ্ঠে জানতে চাইলেন সুমিত। সম্পূর্ণ বেআইনিভাবে, মানে বিনা ওয়ারেন্টে লাবণ্যর ফ্ল্যাটে ঢুকেছিলাম। সেখান থেকে পাওয়া একটা প্রেসক্রিপশনের ভিত্তিতে এক সাইকিয়াট্রিস্ট। কিন্তু তোমার কি হয়েছে সুমিত? এত উত্তেজিত লাগছে কেন তোমাকে? স্যার, আপনাকে একটা লোকেশন হোয়াটসঅ্যাপ করছি, আপনি দয়া করে ওখানে আসুন একবার স্যার। একটা পুরনো বাড়ি, আর সেখানে কি স্যার, সেখানেই 3 জন মহিলার মৃতদেহ পাওয়া গেছে। আগে একটা কথা বলে দিন, এই বডিগুলোর সঙ্গে আমার জোড়া খুনের কোনো সম্পর্ক আছে কি? বডির অবস্থা দেখে মনে হচ্ছে 3 জনকে আলাদা সময়ে খুন করা হয়েছে। একটা রিসেন্ট, আর বাকি দুটো গত সপ্তাহে এবং এই সপ্তাহের শুরুতে। গলায় দাগ দেখেছ? হাতে পায়েও রোপ বার্নস, মানে এদের বেঁধে রাখা হয়েছিল। পরে গলায় ফাইবারের কর্ড পেঁচিয়ে মারা হয়েছে। তার কিছু চিহ্ন এখনও রয়ে গেছে, কিন্তু এগুলোর কোনোটাই তো তোমার অন্য দুটো সিরিজের সঙ্গে মিলছে না। থেমে থেমে বললেন তুহিন সান্যাল। 3 জনের জন্যই মিসিং ডায়েরি হয়েছিল। অনুভব বললেন, আসলে খোঁজ চলছিল কিন্তু পাওয়া যায়নি। অবশ্য আরো কিছু মিল আছে স্যার। ওপর যা বুঝেছি তাতে এরা কিন্তু খুব একটা সম্মানজনক জীবনযাপন করতেন না। এটা কি লোকাল, মানে এই এলাকারই বাসিন্দা নাকি? বলতে গেলে কাছাকাছি এলাকারই। আসলে এই বাড়ির কাজ শুরু হওয়ার পর আইনি ঝামেলায় সেসব বন্ধ হয়ে গেছে, তা ধরুন অনেক দিন হলো। ফলে এই রকম একটা সম্ভ্রান্ত পাড়াতেও এই বাড়িটা কিন্তু পুরো বাড়ি হয়ে রয়েছে। অবশ্য আশেপাশে খোঁজ নিতে গিয়ে প্রতিবেশীরা তেমন কিছু বলতে পারেননি। তবে সিকিউরিটি আর ওয়াচম্যানরা বলেছে যে 30-35 বছর বয়সী একজন টেকো লোককে তারা এখানে মাঝে মধ্যে দেখেছে। অবশ্য তারা কন্ট্রাক্টরের লোক ভেবে কেউ আর সেরকম কিছু চ্যালেঞ্জ করেনি। কন্ট্রাক্টরের লোক? এই বাড়ির কনস্ট্রাকশন যারা করছিল তাদের এমপ্লয়ি ডেটাবেস দেখার জন্য ওয়ারেন্ট বের করো তো সুমিত। তারপর মূলত যারা এই বাড়িতে আগে এসেছে কিভাবে ও কখন এখানে নিজের শিকারকে নিয়ে আসা সহজ তা জানতে পারে এমন কর্মচারীদের চিহ্নিত করো। তাদের ফটো দেখাও আশেপাশের বাড়ির ওয়াচম্যানদের। তাহলে আমরা একটা ব্রেক পেয়ে যেতে পারি, বুঝলে? এক্স্যাক্টলি, ঠিকই ধরেছ। প্রথম খুনটা যখন হয়েছে তখনও কুশল শ্রীনন্দাকে খুন করেনি। তার মানে ও একজন আলাদা সিরিয়াল কিলার? ও বাবা! অনুভব রুমাল বের করে কপাল মুছলেন। এগুলো কি হচ্ছে স্যার? কলকাতায় এত কম সময়ের মধ্যে? আলাদা, তবে প্রোফাইল বলছে কুশল আর লাবণ্যর সঙ্গে এই লোকটার একটা মিল থাকতেই পারে। আর সেটা যদি হয় তাহলে আমাদের হাতে এই খুনের আসল মাথাকে ধরার জন্য আজকের দিনটা নিয়ে মাত্র 4 দিন সময় আছে। এই হচ্ছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির তরফে আপনাদের উদ্দেশ্যে অনুরোধ। মহিম ঘোষ আর ঋদ্ধি সেনের হাতে দুটো খাম ধরিয়ে দিয়ে বললেন
রূপক সাহা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওরা আমাদের কথা মেনে নিয়ে আপনাদের অনুরোধ করেছেন যাতে কুশল আর লাবণ্যর কাছ থেকে জানা যায় কে বা কারা ওদের এই পরিবর্তনের জন্য দায়ী। কিন্তু আমি তো কুশলের ফাইল ইতিমধ্যেই। ডক্টর ঘোষের কথার মধ্যেই হাত তুলে তাকে থামালেন ইন্দ্রজিৎ। তারপর বললেন, ফাইলে যা আছে তা আমরা জানি ডক্টরস। এই মুহূর্তে আমাদের যা জানা প্রয়োজন তা লুকিয়ে রয়েছে অনেক গভীরে। জোর করে সেটা জানার চেষ্টা করতে গেলে ওদের ক্ষতি হবে। এদিকে আমাদের হাতে সময় একদম নেই। আমি চাই আপনাদের উপস্থিতিতে প্রয়োজন হলে হিপনোটিজমের সাহায্য নিয়ে ওই পরিবর্তনকারীকে চিহ্নিত করতে। হিপনোটিজম? কিন্তু ব্যাপারটা কি আদালতের কাছে গ্রহণযোগ্য হবে? কুশলের অবচেতন যে ওর এই অন্ধকার সত্তাকে সাহায্য করছিল সেটা আমরা জানি। মাকে সাহায্য করতে গিয়ে নিপুণভাবে ছুরির ব্যবহার শিখেছে। শরীর চর্চা করে দ্রুত চলাফেরার ছাদে ওঠার ব্যাপারটা আয়ত্ত করেছে। শ্রীনন্দার সামনে দাঁড়ানোর সময় ওর ভঙ্গি আর চলাফেরাও বলে দিচ্ছিল ওর নরম আর দুমড়ে যাওয়া পরিচিতির একেবারে উল্টো কেউ হয়ে উঠেছে ও। এই জিনিস যে দক্ষ পেশাদার সঞ্চালকের প্রভাব ছাড়া সম্ভব নয় সেটা আদালত মেনে নেবেন। তেমন সঞ্চালক যে নিজের পরিচয়টা ওর মন থেকে মুছে ফেলতে চেষ্টা করবে সেটা ভেবেই আদালত ওই ফাইন্ডিংস একেবারে ফেলে দিতে পারবেন না। ও, দুজন খুনি তো আপনাদের কাছে বন্দী অফিসার, তাই না? তাহলে এত তাড়াহুড়ো করছেন কেন? আস্তে আস্তে করলেই তো হবে। কারণ ডক্টর এসএস আর কদিনের মধ্যেই দেশ ছাড়বেন। তখন আমাদের পক্ষে তাকে ধরা বড়ই শক্ত হয়ে পড়বে। ডক্টর এসএস? সমস্বরে বলে উঠলেন দুই সাইকিয়াট্রিস্ট। আপনারা কি ওর সাম্প্রতিক গবেষণার ব্যাপারে জানেন? সেই সেমিনারের ভিডিও নিশ্চয়ই আপনারাও দেখেছেন। আবেগকে ট্রিগার করে নিয়ন্ত্রণ স্থাপন করা। উফ, কি বোকা আমি! এই কথাটা আগে মনে হয়নি কেন? উনি তাহলে আমাদের পেশেন্টদের নিজের গিনিপিগ বানিয়ে? ডক্টর সেনের মুখটা লাল হয়ে উঠল। লাবণ্য থেকে সত্যিটা জানার জন্য আমি সর্বতোভাবে অপারেট করতে রাজি আছি অফিসার। হ্যাঁ, রাজি আছি। আমিও। শক্ত গলায় বললেন ডক্টর ঘোষ। কুশলের সঙ্গে কখন বসছি আমরা? আসবো? হাসি মুখে বসার ঘরের দরজাটার সামনে দাঁড়িয়ে দরজায় নক করলেন ইন্দ্রজিৎ। আরে আসুন আসুন আসুন, ভালো সময় এসেছেন। ঘন্টাখানেক পরে এলে দেখাই হতো না। সোফায় বসে বললেন সুনির্মল সমাদ্দার। তাই তো দেখছি, লাগেজ বাঁধা ছাদা সব কমপ্লিট। ভাবছিলাম যাওয়ার আগে আমাদের একটা তদন্তের ব্যাপারে কিছু কথা বলার দরকার, সেটা যদি বলতে পারেন। এসেই যখন পড়েছেন তখন বলি ফেলুন। এমনিতেও পরের 1 ঘন্টা মেইল চেক করার উত্তর দেওয়া ছাড়া আমার তেমন আর কিছু করার নেই। তারপরে গাড়ি আসবে। তবে পুলিশি তদন্তে আমি আদৌ আগ্রহ না পেলে তখন কিন্তু দোষ দিতে পারবেন না। ব্যাপারটা আপনার কাছে কিন্তু খুবই ইন্টারেস্টিং মনে হতে পারে, বুঝলেন? শহর কলকাতায় ঘটে চলেছে একটার পর একটা খুন। খুনের প্যাটার্ন আলাদা হলেও প্রত্যেকটা সিরিয়াল কিলিং। খুনি কিন্তু আলাদা, অথচ তাদের মধ্যে একটা যোগসূত্রও আছে। যোগসূত্র মানে? ইন্টারেস্টিং কিনা বলুন? আমার সামনে এক দক্ষ অফিসার তার রিসার্চ ওয়ার্ক শোনাচ্ছেন, এতে আগ্রহ না জন্মালে হয়? হ্যাঁ, এই খুনিদের মধ্যে যোগসূত্র হলো প্রতিশোধ স্পৃহা। শ্রোতার মুখের হাসিটা মুছে গেলেও ইন্দ্রজিতের কণ্ঠ একই রকম রইল। এখনো পর্যন্ত 3 জন সিরিয়াল কিলারের সন্ধান পাওয়া গেছে। তাদের সঙ্গে অন্যায় হয়েছিল, কিন্তু তারা স্বাভাবিকভাবে প্রতিশোধ নিতে পারেনি। তখন তাদের সবটুকু অন্ধকারকে চ্যানেলাইজ করা হয়, কিন্তু বাইরে নয়। সেই অন্ধকার থেকে জন্ম দেওয়া হয় তাদেরই মধ্যে আরেকটি সত্তাকে। প্রথমজন কলেজে অপমানিত হওয়ার শোধ তুলেছে, দ্বিতীয়জন কর্পোরেট কালচারের আড়ালে লুকিয়ে থাকা অ্যাবিউজারদের মেরেছে, যেহেতু তার সঙ্গে এমনই আচরণ করে পার পেয়ে গেছিল একজন, আর তৃতীয়জন নিজের বিশ্বাসঘাতিনী স্ত্রীর আচরণের বদলা নিয়েছে তেমনই 3 জন মহিলাকে কিডন্যাপ আর খুন করে।
আপাতত দৃষ্টিতে এই 3টে কেসের মধ্যে কোনো যোগাযোগ নেই, কিন্তু আপনার কি মনে হয়? আমার মানে এর মধ্যে আমি আসছি কোত্থেকে? এই 3 জনের সঙ্গে একের পর এক স্পেশাল সেশন নিয়েছিলেন আপনি, মানে কুশল, লাবণ্য আর অভিষেকের কথা বলছি। তারা বলেও দিয়েছেন আপনার কথা। আবেগকে কাজে লাগিয়ে অন্যকে কন্ট্রোল করার ব্যাপারে আপনার এক্সপেরিমেন্ট তো সফলই হয়েছে। এটার পেটেন্ট নেওয়ার জন্য কবে অ্যাপ্লাই করছেন? কি যাতা বলছেন? হ্যাঁ, 3 জন মনোরোগীর কথার ভিত্তিতে আপনি আমাকে ব্লেম করছেন? এই গাঁজাখুরি তত্ত্ব অন্য কাউকে শোনাবেন, আমার সময় নষ্ট করবেন না। রতন, লাগেজ গাড়িতে তোল এবার। তার মানে সবই আপনার গাঁজাখুরি তত্ত্ব। তাই এইসব মিথ্যে বলে নিজের ছাত্র আর কনিষ্ঠদের কতদিন ভুজুং ভাজুন দেবেন ডক্টর? বেরিয়ে যান আপনি, বেরিয়ে যান। জাস্ট গেট লস্ট। পুলিশ হলেই আমার বাড়িতে বসে এইসব কথা বলার অধিকার পাওয়া যায় না। উতলা না হয়ে বরং মেনেই নিন যে আপনি একটি প্রকাণ্ড ফ্রড ও চিট। নইলে 3টে সফল কেস হাতে নিয়েও বলছেন কেন যে সেগুলো আপনার টেকনিকে হয়নি? দেখুন, যা জানেন না সেই নিয়ে কথা বলবেন না। তাহলে আমাকে জানান, সাইকোটাইকোর কথা বাদ দিন, এই কেস সলভ করার ব্যাপারে আমার আবেগটা বুঝতে পারছেন তো? সেটা কাজে লাগিয়ে আমাকে একটু কন্ট্রোল করুন দেখি। এটা কি বাঁদর নাচ নাকি যে আপনি বলবেন আর আমি হাত পা নাড়বো? রতন, গেলি কোথায়? তার মানে সবই ধাপ্পা। তেমন কিছু করার থাকলে আপনি এই নিয়েই করতে পারতেন। আমি আপনার ঘরে একদম রিল্যাক্সড হয়ে বসে আছি, তাতেও যদি না পারেন। ওভাবে হয় না, ওভাবে হয় না। একাধিক সেশন লাগে, মনের একটা বিশেষ অবস্থা লাগে, তা না হলে। থেমে গেলেন মানুষটি। ইন্দ্রজিৎ হাতে তুড়ি দিলেন। সফল টেকনিকের বাকি ব্যাপারটা আদালতের সামনে ব্যাখ্যা করবেন ডক্টর সমাদ্দার। আমার আশঙ্কা প্রাপ্য শাস্তি বোধহয় আপনাকে দেওয়া যাবে না। অনেক ইন্টারেস্টেড পার্টি আপনার টেকনিকটি জানার জন্য আগ্রহী হবে। তবে আপাতত 8খানা খুনে প্ররোচনা জোগানোর জন্য আপনাকে গ্রেফতার করা হলো। লাবণ্য আর কুশল অনেকটাই রিকভার করেছে, ডক্টর রূপক সাহা জানালেন। তবে শাস্তির হাত থেকে তো ওদের বাঁচানো যাবে না। অভিষেক সুইসাইডাল হয়ে পড়েছিল, ওকে সেডেশনে রাখতে হয়েছে। কুশল আর লাবণ্যর থেকে যে ডিটেলস পাওয়া গেছে সেটা থেকে আমরা 2টো ডিটেকটিভ এজেন্সি পেয়েছি স্যার। অভিষেক এখনো সবটা বলেনি, তবে অন্তত এই 2জনের জন্য শিকার খুঁজে দেওয়া আর বাকি সার্ভেলেন্স ডিটেলসে এই 2 এজেন্সিই জুগিয়েছিল, আর সেগুলোই হিস্টোরিক্যাল সোসাইটির খামে বা কসমেটিক্সের প্যাকেজে ব্যবহার করে পাঠানো হতো। এদের সন্ধান ওদের কে দিয়েছিল সেটাও বোঝার চেষ্টা করছি। যদি ডক্টর সমাদ্দার বা তার কোনো লোকের জন্য চিহ্নিত করা যায় তাহলে কেসটা কিন্তু একদম টাইট হয়ে যাবে। ডক্টর সমাদ্দারের স্পেশাল সেশনের পুরো লিস্ট ঘাঁটতে বলেছিলাম সুমিত, কিছু পেলে? আরও 2জন গিনিপিগের সন্ধান পাওয়া গেছে স্যার। ডক্টর সাহার সঙ্গে তাদের অবিলম্বে বসানোর ব্যবস্থাও করছি। কিন্তু কিন্তু এরকম কত স্লিপার খনি উনি দেশ বিদেশে তৈরি করে গেছেন সেটা তো জানা প্রায় অসম্ভব। আর আমাদের সমাজে এমন অন্যায়ের অবিচার তো প্রতিনিয়ত ঘটে চলেছে। তার প্রত্যেক শিকারই তো সম্ভাব্য খুনি। এরকম এরকম ছায়ার সঙ্গে কি লড়া যায় স্যার? চোখ বন্ধ করলেন ইন্দ্রজিৎ। কেস সলভ করার পরেও তার মনে হলো ছায়ারা দীর্ঘ হয়ে তাকে যেন চারপাশ থেকে ঘিরে ফেলছে। তিনি লড়ছেন, লড়েই চলেছেন। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অমৃতা কুনারের লেখা ছায়াবুহ। গল্পের কথক অর্পণ, ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার ইন্দ্রজিতের ভূমিকায় বাসু, সহকারী সুমিত অরিজিৎ, শ্রীনন্দা মহুয়া, কুহেলি দেবারতী, শ্রীনন্দার বাবা উজ্জ্বল, অভি ও রঞ্জন অমরজিৎ, ঈশিতা ও শশী, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের HOD KM বিশ্বজিৎ,
লোকাল থানার ইনচার্জ এবং নবারুণ সৌমিক পোদ্দার, ট্রাক ড্রাইভার সোহম, ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর তুহিন, রাজীব, চয়ন এবং পুলিশ অফিসার তমজিৎ, রিতম, শুভদা। নিউজ রিপোর্টারের ভূমিকায় সৌরদীপ, মহুল ও পারমিতা। কুশল, আত্রেয়। কুশলের বাবা অরবিন্দ, তাপস। কুশলের মা গৌরী, মৌসুমী। সাইকিয়াট্রিস্ট সুনির্মল, সোমক। ছাত্রছাত্রীদের ভূমিকায় অভিপ্সা ও সায়ন, অনিন্দ, সুদীপ্ত রায়, মীরা, তানিয়া, মহিম, কল্পলাল। অনুভব ও ঋদ্ধি, সৌমিক ব্যানার্জি। রূপক, সুদীপ্ত ঘোষ, নিলয়, অর্ণব। হসপিটালের সুপারিনটেন্ডেন্ট সুনন্দা এবং খুনির ভূমিকায় অপরূপা। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।